আরণ্যক শুধু কোনো উপন্যাস নয়, প্রকৃতির বুকে হারিয়ে যাওয়ার এক অভিজ্ঞতা। সবুজ বনানীর মধ্যে হিপনোটাইজড হয়ে যাওয়া। নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রুমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রুমি। আজ আমি আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটি পড়ে শোনাবো। উপন্যাসটি আমি কয়েকটি পার্টে ভাগ করেছি। আজ পড়বো এর প্রথম পর্ব। আমার গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তবে শুরু করি আরণ্যকের আজকের পর্ব। 15-16 বছর আগেকার কথা। বিএ পাশ করিয়া কলকাতায় বসিয়া আছি। বহু জায়গায় ঘুরিয়াও চাকরি মিলিল না। সরস্বতী পুজোর দিন, মেসে অনেক দিন ধরিয়া আছি, তাই নিতান্ত তাড়াইয়া দেয় না। কিন্তু তাগাদার উপর তাগাদা দিয়া মেসের ম্যানেজার অস্থির করিয়া তুলিতেছে। মেসে প্রতিমা গড়াইয়া পুজো হইতেছে, ধুমধামও মন্দ নয়। সকালে উঠিয়া ভাবিতেছি আজ সব বন্ধ। দু একটা জায়গায় একটু আশা দিয়াছিল, তা আজ আর কোথাও যাওয়ার কোনো কাজের হইবে না, বরং তার চেয়ে ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দেখিয়া বেড়াই। মেসের চাকর জগন্নাথ এমন সময় এক টুকরো কাগজ হাতে দিয়া গেল। পড়িয়া দেখিলাম ম্যানেজারের লেখা তাগাদার চিঠি। আজ মেসে পূজা উপলক্ষে ভালো ডাল খাওয়া দাওয়া হইবে। আমার কাছে 2 মাসের টাকা বাকি। আমি যেন চাকরের হাতে অন্তত 10টা টাকা দিই, অন্যথায় কাল হইতে খাওয়ার জন্য আমাকে অন্যত্র ব্যবস্থা করিতে হইবে। কথা খুবই ন্যায্য বটে, কিন্তু আমার সম্বল মোটে 2টি টাকা আর কয়েক আনা পয়সা। কোনো জবাব না দিয়াই মেস হইতে বাহির হইলাম। পাড়ার নানা স্থানে পূজা বাজনা বাজিতেছে। ছেলেমেয়েরা গলির মোড়ে দাঁড়াইয়া গোলমাল করিতেছে। অভয় ময়রার খাওয়ার দোকানে অনেক নতুন খাবার থালায় সাজানো। বড় রাস্তার ওপারে কলেজ হোস্টেলের ফটকে নহবত বসিয়াছে। বাজার হইতে দলে দলে লোক ফুলের মালা ও পুজোর উপকরণ কিনিয়া ফিরিতেছে। ভাবিলাম কোথায় যাওয়া যায়। আজ 1 বছরের উপর হইল জোড়াসাঁকো স্কুলে চাকুরি ছাড়িয়া দিয়া বসিয়া আছি, অথবা বসিয়া ঠিক নাই, চাকুরির খোঁজে। হেন মার্চেন্ট আপিস নাই, হেন স্কুল নাই, হেন খবরের কাগজের আপিস নাই, হেন বড় লোকের বাড়ি নাই, যেখানে অন্তত 10 বার না হাঁটা করিয়াছি। কিন্তু সকলেরই এক কথা, চাকুরি খালি নাই। হঠাৎ পথে সতীশের সঙ্গে দেখা। সতীশের সঙ্গে হিন্দু হোস্টেলে একসঙ্গে থাকিতাম। বর্তমানে সে আলিপুরের উকিল। বিশেষ কিছু হয় বলিয়া মনে হয় না। বালিগঞ্জের ওদিকে কোথায় একটা টিউশনি আছে, সেটাই সংসার সমুদ্রে বর্তমানে তাহার পক্ষে ভেলার কাজ করিতেছে। আমার ভেলা তো দূরের কথা, একখানা মাস্তুলের ভাঙা কাঠও নাই। যতদূর হাবুডুবু খাইবার তা খাইতেছি। সতীশকে দেখিয়া সব কথা ভুলিয়া আপাতত চলিলাম। ভুলিলাম তাহার আর একটা কারণ আছে। সতীশ বলিল এই যে, কোথায় চলেছ সত্যচরণ? চলো হিন্দু হোস্টেলে ঠাকুর দেখে আসি, আমাদের পুরনো সেই জায়গাটা। আর অবেলা বড় জলসা হবে, এসো। ওয়ার্ড 6-এর সেই অবিনাশকে মনে আছে? সেই যে মনমোহন সিংয়ের কোন জমিদারের ছেলে, সে যে আজকাল বড় গায়ক, সে গান গাইবে। আমায় আবার একখানা কার্ড দিয়েছে, তাদের এস্টেটে 2-একটা কাজকর্মের মাঝে মাঝে করে দিই কিনা। এসো, তোমায় দেখে সে খুব খুশি হবে।
কলেজে পড়িবার সময় আজ ৫-৬ বছর আগে আমোদ পাইলে আর কিছুই চাইতাম না। এখন সে মনের ভাব কাটে নাই দেখিলাম। হিন্দু হোস্টেলে ঠাকুর দেখতে গিয়া সেখানে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণও পাইলাম। কারণ আমাদের দেশের অনেক পরিচিত ছেলে এখানে থাকে, তাহারা কিছুতেই আসিতে দিতে চাইল না। বলিলাম বিকেলে জলসা হবে, তা এখন কি, মেস থেকে খেয়ে আসবো এখন। তাহারা তো সে কথায় কর্ণপাতই করিল না। কর্ণপাত করিলে আমাকে সরস্বতী পুজোর দিনটা উপবাসে কাটাইতে হইত। ম্যানেজারের অমন কড়া চিঠির পরে আমি গিয়া মেসের লুচি পায়েসের ভোজ খাইতে পারিতাম না, যখন একটা টাকাও আমি দিই নাই। এ বেশ হইল, পেট ভরিয়া নিমন্ত্রণ খাইয়া বৈকালে জলসার আসরে গিয়া বসিলাম। আবার ৩ বছর পূর্বের ছাত্র জীবনের উল্লাস ফিরিয়া আসিল। কে মনে রাখে যে চাকরি পাইলাম কিনা পাইলাম, মেসের ম্যানেজার মুখ হাঁড়ি করিয়া বসিয়া আছে কিনা। ঠুংরি কীর্তনের সমুদ্রে তলিয়া গিয়া ভুলিয়া গেলাম যে দেনা মেটাইতে না পারিলে কাল সকাল হইতে বায়ু ভক্ষণের ব্যবস্থা হইবে। জলসা যখন ভাঙিল তখন রাত 11টা। অবিনাশের সঙ্গে আলাপ হইল। হিন্দু ওর হোস্টেলে থাকিবার সময় সে আর আমি ডিবেটিং ক্লাবের চাই ছিলাম। একবার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করিয়াছিলাম। বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন করা উচিত। অবিনাশ প্রস্তাবকতা, আমি প্রতিবাদী পক্ষের নায়ক। উভয় পক্ষের তুমুল তর্কের পর সভাপতি আমাদের পক্ষে মত দিলেন। সেই হইতেই অবিনাশের সঙ্গে খুব বন্ধুত্ব হইয়া যায়। যদিও কলেজ হইতে বাহির হইয়া এই প্রথম আবার তার সঙ্গে দেখা সাক্ষাৎ। অবিনাশ বলিল, চলো, আমার গাড়ি রইয়েছে, তোমাকে পৌঁছে দিই। কোথায় থাকো? মেসের দরজায় নামাইয়া দিয়া বলিল, শোনো, কাল হ্যারিংটন স্ট্রিটে আমার বাড়িতে চা খাবে, বিকেল 4টের সময়, ভুলে যেও না। 30-2 লিখে রাখো নোট বইয়ে। পরদিন খুঁজিয়া হ্যারিংটন স্ট্রিট বাহির করিলাম। বন্ধুর বাড়িও আমি বাহির করিলাম। বাড়ি খুব ভালো নয়, তবে সামনে পিছনে বাগান, গেটে ইউস্টারিয়া লতা, নেপালি দারোয়ান ও পিতলের প্লেট, লাল সুরকির বাঁধা রাস্তা, রাস্তার এক ধারে সবুজ ঘাসের বন, অন্য ধারে বড় বড় মুচকুন্দ, চাপা ও আম গাছ। গাড়ি বারান্দায় বড় একখানা মোটর গাড়ি। বড় লোকের বাড়ি নয় বলিয়া ভুল করিবার কোনো দিক হইতে কোনো উপায় নাই। সিঁড়ি দিয়া উপরে উঠিবার বসিবার ঘর। অবিনাশ আসিয়া আদর করিয়া ঘরে বসাইল এবং প্রায় সঙ্গে সঙ্গেই পুরাতন দিনের কথাবার্তায় আমরা দুজনেই মশগুল হইয়া গেলাম। অবিনাশের বাবা ময়মনসিংহের একজন বড় জমিদার, কিন্তু সম্প্রতি কলিকাতার বাড়িতে তাহারা কেহই নাই। অবিনাশের এক ভগ্নীর বিবাহ উপলক্ষে গত অগ্রহায়ণ মাসে দেশে গিয়াছিলেন, এখনো কেউ আসেন নাই। এ কথা ও কথার পর অবিনাশ বলিল, এখন কি করছো তবে সত্য? বলিলাম, জোড়াসাঁকো স্কুলে মাস্টারি করতুম, সম্প্রতি বসেই আছে একরকম। ভাবছি আর মাস্টারি করব না, দেখছি অন্য কোনো দিকে যদি 2-1 জায়গায় আশাও পেয়েছি। আশা পাওয়ার কথা সত্য নয়, কিন্তু অবিনাশ বড় লোকের ছেলে, মস্ত বড় এস্টেট ওদের, তাহার কাছে চাকুরির উমেদারি করে দিচ্ছি এটা না দেখায়, তাই কথাটা বলিলাম এভাবে। অবিনাশ একটুখানি ভাবিয়া বলিল, তোমার মতো একজন উপযুক্ত লোকের চাকুরি পেতে দেরি হবে না অবশ্যই। আমার একটা কথা আছে, তুমি তো আইনও পড়েছিলে তাই না? বলিলাম, পাশও করেছি, কিন্তু ওকালতি করিবার মতিগতি নাই। অবিনাশ বলিল, আমাদের একটা জঙ্গল মহল আছে পূর্ণিয়া জেলায়,
প্রায় 20-30 হাজার বিঘে জমি। আমাদের সেখানে নায়েব আছে, কিন্তু তার উপর বিশ্বাস করে অত জমি বন্দোবস্তের ভার দেওয়া চলে না। আমরা না একজন উপযুক্ত লোক খুঁজছি। এই, তুমি যাবে? কান অনেক সময় মানুষকে প্রবঞ্চনা করে জানিতাম। অবিনাশ বলে কি, যে চাকুরির খোঁজে আজ একটি বছর কলিকাতার রাস্তা ঘাট চষিয়া বেড়াইতেছি, চায়ের নিমন্ত্রণে সম্পূর্ণ অযাচিত ভাবে সেই চাকুরির প্রস্তাব আপনা হইতেই সম্মুখে আসিয়া উপস্থিত হইল। তবুও মান বজায় রাখিতে হইবে। অত্যন্ত সংযমের সহিত মনের ভাব চাপিয়া উদাসীনের মতো বলিলাম, ও আচ্ছা, ভেবে বলবো। কাল আছো তো? অবিনাশ খুব খোলাখুলি ও দিল দরিয়া মেজাজের মানুষ। বলিল, ভাবাভাবি রেখে দাও, আমি বাবাকে আজই পত্র লিখে বসছি। আমরা একজন বিশ্বাসী লোক খুঁজছি। জমিদারির ঘুণ কর্মচারী আমরা চাইনি, কারণ তারা প্রায়ই চোর। তোমার মতো শিক্ষিত ও বুদ্ধিমান লোকের সেখানে দরকার। জঙ্গলমহল আমরা নতুন প্রজার সঙ্গে বন্দোবস্ত করব। 30 হাজার বিঘের জঙ্গল, অত দায়িত্বপূর্ণ কাজ কি যাত্রার হাতে ছেড়ে দেওয়া যায়? তোমার সঙ্গে তো আজ আলাপ নয়, তোমার নারী নক্ষত্র আমি জানি। তুমি রাজি হয়ে যাও, আমি এক্ষুনি বাবাকে লিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনিয়ে দিচ্ছি তোমার জন্য। কি করিয়া চাকুরি পাইলাম তাহা বেশি বলিবার আবশ্যক নাই, কারণ এই গল্পের উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র। সংক্ষেপে বলিয়া রাখি, অবিনাশের বাড়ির চায়ের নিমন্ত্রণ খাইবার 2 সপ্তাহ পরে আমি একদিন নিজে জিনিসপত্র লইয়া বিএনডব্লিউ রেলওয়ের একটা ছোট্ট স্টেশনে নামিলাম। শীতের বৈকাল, বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে। দূরে বন শ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমিয়াছে। রেল লাইনের দুধারে মটর ক্ষেত। শীতল সন্ধ্যা বাতাসে তাজা মটর শাকের সিদ্ধ সুগন্ধ কেমন মনে হইল যে জীবন আরম্ভ করিতে যাইতেছি তাহা বড়ই নির্জন হইবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন, যেমন এই উদার প্রান্তর আর ওই দূরের নীল বর্ণ বনশ্রেণী তেমনি। গরুর গাড়িতে প্রায় 15-16 ক্রোশ চলিলাম সারা রাত্রি ধরিয়া। ছইয়ের মধ্যে কলিকাতা হইতে আনিত কম্বল, র‍্যাগ ইত্যাদি শীতে জল হইয়া গেল। কে জানিত এ অঞ্চলে ভয়ানক শীত? সকালে রৌদ্র যখন উঠিতেছে তখনও পথ চলিতেছি, দেখিলাম জমির প্রকৃতি বদলাইয়া গিয়াছে। প্রাকৃতিক দৃশ্য অন্য মূর্তি পরিগ্রহ করিয়াছে। ক্ষেত খামার নাই, বস্তি লোকালয়ও বড় একটা দেখা যায় না। কেবল ছোট বড় বন, কোথাও ঘন কোথাও পাতলা, মাঝে মাঝে মুক্ত প্রান্তর, কিন্তু তাতেও ফসলের আবাদ নাই। কাছারিতে পৌঁছালাম বেলা 10টার সময়। জঙ্গলের মধ্যে প্রায় 10-15 বিঘা জমি পরিষ্কার করিয়া কতকগুলি খড়ের ঘর, জঙ্গলের কাঠ, বাঁশ ও খড় দিয়া তৈরি। ঘরে শুকনো ঘাস ও বন ঝাউয়ের সরু গুড়ির বেড়া, তাহার উপর মাটি দিয়ে লেপা। ঘরগুলি নতুন তৈরি। ঘরের মধ্যে ঢুকিয়াই টাটকা কাটা খড়, আধ কাঁচা ঘাস ও বাঁশের গন্ধ পাওয়া গেল। জিজ্ঞাসা করিয়া জানিলাম আগে জঙ্গলের ওদিকে কোথায় কাছারি ছিল, কিন্তু শীতকালে সেখানে জলাভাব হওয়ায় এই ঘর নতুন বাঁধা হইয়াছে। কারণ পাশেই একটা ঝর্ণা থাকায় এখানে জলের কষ্ট নাই। জীবনের বেশিরভাগ সময় কলকাতায় কাটিয়াছি। বন্ধু বান্ধবের সঙ্গ, লাইব্রেরি, থিয়েটার,
সিনেমা, গানের আড্ডা, এসব ভিন্ন জীবন কল্পনা করিতে পারি না। এই অবস্থায় চাকুরির কয়েকটা টাকার খাতিরে যেখানে আসিয়া পড়লাম, এত নির্জন স্থানের কল্পনাও আমি কোনো দিন করি নাই। দিনের পর দিন যায়, পূর্বাকাশে সূর্যের উদয় দেখি দূরের পাহাড় ও জঙ্গলের মাথায়। আবার সন্ধ্যায় সমগ্র বন ঝাউ ও দীর্ঘ ঘাসের বন শীর্ষ সিঁদুরের রঙে রাঙাইয়া সূর্যকে ডুবিয়া যাইতে দেখি। ইহার মধ্যে শীতকালের যে 11 ঘন্টা ব্যাপী দিন, তা যেন খাঁ খাঁ করে শূন্য। কি করিয়া তাহা পুরাইব, শেষ করিব, প্রথম প্রথম সেইটা আমার পক্ষে হইল মহা সমস্যা। কাজকর্ম করিলে অনেক করা যায় বটে, কিন্তু আমি নিতান্তই নব আগন্তুক। এখনো ভালো করিয়া এখানকার লোকের ভাষা বুঝিতে পারি না, কাজের কোনো বিলি ব্যবস্থাও করিতে পারি না। নিজের ঘরে বসিয়া বসিয়া যে কয়খানি বই সঙ্গে আনিয়াছিলাম, তাহা পড়িয়াই কোনো রকমে দিন কাটাই। কাছারিতে লোকজন যারা আছে তারা নিতান্তই বর্বর। না বোঝে তাহারা আমার কথা, না আমি ভালো বুঝি তাদের কথা। প্রথম দিন 10 কি কষ্টেই যে কাটিল। কতবার মনে হইল চাকুরিতে দরকার নাই, এখানে হাঁপাইয়া মরার চেয়ে আধপাটা খাইয়া কলকাতায় থাকা ভালো। অবিনাশের অনুরোধে কি ভুলই করিয়াছি এই জনহীন জঙ্গলে আসিয়া। এ জীবন তো আমার জন্য নয়। রাত্রিতে নিজের ঘরে বসিয়া এইসবই ভাবিতেছি। এমন সময় ঘরের দরজা ঠেলিয়া কাছারির বৃদ্ধ মুহুরী গোষ্ঠ চক্রবর্তী প্রবেশ করিলেন। এই একমাত্র লোক যাহার সহিত বাংলা কথা বলিয়া হাঁপ ছাড়িয়া বাঁচি। গোষ্ঠবাবু এখানে আছেন অন্তত 17-18 বছর। বর্ধমান জেলায় বনপাস স্টেশনের কাছে কোনো গ্রামে তার বাড়ি। বলিলাম, বসুন গোষ্ঠবাবু। গোষ্ঠবাবু অন্য একখানা চেয়ারে বসিলেন। বলিলেন, আপনাকে একটা কথা বলতে এলাম নিরিবিলি। এখানকার কোনো মানুষকে বিশ্বাস করবেন না, এ বাংলাদেশ নয়, লোকজন বড় খারাপ। বাংলাদেশের মানুষও সবাই যে খুব ভালো এমন নয় গোষ্ঠবাবু, সে আর আমার জানতে বাকি নেই ম্যানেজার বাবু। সেই দুঃখে আর ম্যালেরিয়ার তাড়নায় প্রথমই তো আমি এখানে আসি। প্রথম এসে বড় কষ্ট হতো, এ জঙ্গলে মন হাঁপিয়ে উঠত। আজকাল এমন হয়েছে, দেশ তো দূরের কথা, পূর্ণিয়া কি পাটনাতে কাজে গিয়ে 2-1 দিনের বেশি থাকতে পারিনি। গোষ্ঠবাবুর মুখের দিকে সকৌতুকে চাহিলাম। বলে কি? জিজ্ঞাসা করিলাম, থাকতে পারেন না কেন? জঙ্গলের জন্য মন হাঁপায় নাকি? গোষ্ঠবাবু আমার দিকে চাহিয়া একটু হাসিলেন। বললেন, ঠিক তাই ম্যানেজার বাবু, আপনিও বুঝবেন। নতুন এসেছেন কলকাতা থেকে, কলকাতার জন্য মন উড়ু উড়ু করছে। বয়সও আপনার কম, কিছুদিন এখানে থাকুন, তারপর দেখবেন। কি দেখব? জঙ্গল আপনাকে পেয়ে বসবে। কোনো গোলমাল কি মানুষের ভিড় ক্রমশ আর ভালো লাগবে না। আমার তাই হয়েছে মশাই। এই গত মাসে মুঙ্গের গিয়েছিলাম মোকদ্দমার কাজে। কেবল মনে হয় কবে এখান থেকে বেরোবো বাবা। মনে মনে ভাবছিলাম, ভগবান তো দুরবস্থা হাত থেকে আমায় উদ্ধার এবার করুক। তার আগে চাকরিতে ইস্তফা দিয়া কোন কালে কলকাতায় ফিরিয়া গিয়েছি। গোষ্ঠবাবু বলিলেন, বন্দুকটা রাত বিরেতে শিওরে রেখে শোবেন। জায়গাটা ভালো নয়। এর আগে একবার কাছারিতে ডাকাতি হয়ে গেছে। তবে আজকাল এখানে আর টাকা কড়ি থাকে না, এই একটা যা ভালো কথা। কৌতুকের সহিত বলিলাম, বলেন কি? কতকাল আগে ডাকাতি হয়েছিল? বেশি না, এই বছর 8-9 আগে। কিছুদিন থাকুন, তখন সব জানতে পারবেন। এ অঞ্চল বড় খারাপ।
তাছাড়া এই ভয়ানক জঙ্গলে ডাকাতি করে মেরে দিলে দেখবেই বা কে? গোষ্ঠবাবু চলিয়া গেলে একবার ঘরের জানলার কাছে আসিয়া দাঁড়াইলাম। দূরে জঙ্গলের মাথায় চাঁদ উঠিতেছিল, আর সেই উদীয়মান চন্দ্রের পটভূমিকায় আঁকা বাঁকা একটা বনঝাউয়ের ডাল, ঠিক যেন জাপানি চিত্রকর হাকুসাই অঙ্কিত একখানি ছবি। চাকুরি করিবার আর জায়গা খুঁজিয়া পাই নাই। এসব বিপজ্জনক স্থান আগে জানিলে কখনোই অবিনাশকে কথা দিতাম না। দুর্ভাবনা সত্ত্বেও এই উদীয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড়ই মুগ্ধ করিল। কাছারির অনতি দূরে একটা ছোট পাহাড়ের টিলা, তার উপর প্রাচীন ও সুবৃহৎ একটা বট গাছ। এই বট গাছের নাম গ্র্যান্ড সাহেবের বট গাছ। কেন এই নাম হইল তখন অনুসন্ধান করিয়াও কিছু জানিতে পারি নাই। একদিন নিস্তব্ধ অপরাহ্নে বেড়াইতে বেড়াইতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের শোভা দেখিতে টিলার উপর উঠিলাম। টিলার উপরকার বটতলায় আসন্ন সন্ধ্যার ঘন ছায়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কত দূর পর্যন্ত এক চমক দেখিতে পাইলাম। কলুটোলার মেষ, কপালিটলার সেই ব্রিজের আড্ডাটি, গোল দিঘিতে আমার প্রিয় বেঞ্চখানা, প্রতিদিন এমন সময় যাহাতে গিয়া বসিয়া কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখিতাম। হঠাৎ যেন কত দূরে পড়িয়া রহিয়াছি মনে হইল আমার। মন হু হু করিয়া উঠিল। কোথায় আছি? কোথাকার জনহীন অরণ্য প্রান্তরে খড়ের চালায় বাস করিতেছি। একটু কথা কহিবার মানুষ পর্যন্ত নাই। এদেশে এইসব মূর্খ বর্বর মানুষ, এরা একটা কথা ভালো বলিলে বুঝতে পারে না। এদেরই সাহচর্যে দিনের পর দিন আমায় কাটাইতে হইবে। এই দূরবিবর্ষী দিগন্ত ব্যাপী জনহীন সন্ধ্যার মধ্যে দাঁড়াইয়া মন উদাস হইয়া গেল, কেমন ভয়ও হইল। তখন সংকল্প করিলাম এ মাসের আর সামান্য দিনই বাকি, সামনের মাসটা কোনো রূপে চোখ বুঝিয়া কাটাইব। তারপর অবিনাশকে একখানা লম্বা পত্র লিখিয়া চাকুরিতে ইস্তফা দিয়া কলকাতায় ফিরিয়া গিয়া সভ্য বন্ধু বান্ধবদের অভ্যর্থনা পাইয়া, সভ্য খাদ্য খাইয়া, সভ্য সুরের সঙ্গীত শুনিয়া, মানুষের ভিড়ের মধ্যে ঢুকিয়া বহু মানবের আনন্দ উল্লাস ভরা কণ্ঠস্বর শুনিয়া বাঁচিব। পূর্বে কি জানিতাম মানুষের মধ্যে থাকিতে এত ভালোবাসি? মানুষকে আমি এত ভালোবাসি, তাহাদের প্রতি আমার যে কর্তব্য, হয়তো সব সময় তাহা করিয়া উঠিতে পারি না, কিন্তু ভালোবাসি তাহাদের নিশ্চয়ই। নতুবা এত কষ্ট পাইয়া কেন তাহাদের ছাড়িয়া এখানে থাকিব? প্রেসিডেন্সি কলেজের রেলিং এ বই বিক্রি করে যে বৃদ্ধ মুসলমানটি, কতদিন তাহার দোকানে দাঁড়াইয়া পুরনো বই, মাসিক পত্রিকার পাতা উল্টিয়াছি। কেন কেনা উচিত হয় তো আমার উচিত, কিন্তু সেগুলো আর কেনা হয়নি। সেও যেন আমার পরম আত্মীয় বলিয়া মনে হইল। তাহাকে আজ কত দিন দেখি নাই। কাছারিতে ফিরিয়া নিজের ঘরে টেবিলের আলো জ্বালাইয়া একখানা বই লইয়া বসিয়াছি। সিপাহী মুনেশ্বর সিং আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। বলিলাম, কি মুনেশ্বর? ইতিমধ্যে দেহাতি হিন্দু কিছু কিছু বলতে শিখিয়াছি। মুনেশ্বর বলিল, হুজুর, আমার একখানা লোহার কড়া কিনে দেবার হুকুম। যদি দেন মুহুরী বাবুকে। কি হবে লোহার কড়া? মুনেশ্বরের মুখ প্রাপ্তির আশায় উজ্জ্বল হইয়া উঠিল।
সে বিনীত সুরে বলিল, একখানা লোহার কড়া থাকলে কত সুবিধা হুজুর, যেখানে সেখানে সঙ্গে নিয়ে গেলাম, ভাত রাঁধা যায়, জিনিসপত্র রাখা যায়, ওতে করে ভাতও খাওয়া যায়, ভাঙবে না। আমার একখানাও কড়া নাই। কতদিন থেকে ভাবছি একখানা কড়ার কথা, কিন্তু হুজুর বড়ই গরিব, একখানা কড়ার দাম 6 আনা। অত দাম দিয়া কড়া কিনি কেমন করে বলুন? তাই হুজুরের কাছে আসা। অনেক দিনের স্বাদ, একখানা কড়া যদি আমার হয়, হুজুর যদি মঞ্জুর করেন। হুজুর মালিক, একখানা লোহার কড়াইয়ের যে এত গুণ, তাহার জন্য যেখানে লোক রাত্রে স্বপ্ন দেখে, এ ধরনের কথা এই আমি প্রথম শুনিলাম। এত গরিব লোক পৃথিবীতে আছে যে 6 আনা দামের একখানা লোহার কড়াই জুটিলে স্বর্গ হাতে পায়। শুনেছিলাম এদেশের লোক বড় গরিব, এত গরিব তাহা জানতাম না। বড় মায়া হইল। পরদিন আমার সই করা চিরকুটের জোরে মুনেশ্বর সিং নৌগাছিয়া বাজার হইতে একখানা 5 নম্বরের কড়াই কিনিয়া আনিয়া আমার ঘরের মেঝেতে নামাইয়া আমায় সেলাম দিয়া দাঁড়াইল। हो गइल হুজুরের কৃপা সে, কড়াইয়া हो गइल। তাহার হর্ষোৎফুল্ল মুখের দিকে চাহিয়া আমার এই 1 মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হইল, বেশ লোকগুলো, বড় কষ্ট তো এদের। কিছুতেই কিন্তু এখানকার এই জীবনের সঙ্গে নিজেকে আমি খাপ খাওয়াইতে পারিতেছি না। বাংলাদেশ হইতে সদ্য আসিয়াছি, চিরকাল কলকাতায় কাটাইয়াছি। এই অরণ্য ভূমির নির্জনতা যেন পাথরের মতন বুকে চাপিয়া আছে বলে মনে হয়। একদিন বৈকালে বেড়াইতে বাহির হইয়া অনেক দূর পর্যন্ত যাই। কাছারির কাজে তবুও লোকজনের গলা শুনিতে পাওয়া যায়। রশি 2-3 গেলেই কাছারি ঘরগুলো যেমন দীর্ঘ বন ঝাউ ও কাশ জঙ্গলের আড়ালে পড়ে, তখনই মনে হয় সমস্ত পৃথিবীতে আমি একা। তারপর যত দূর যাওয়া যায়, চওড়া মাঠের দুধারে ঘন বনের সারি বহু দূর পর্যন্ত চলিয়াছে। শুধু বন আর ঝোপ, গজারি গাছ, বাবলা, বন্য কাটা বাঁশ, বেতঝোপ। গাছের ও ঝোপের মাথায় মাথায় অস্তোন্মুখ সূর্য সিঁদুর ছড়াইয়া দিয়াছে। সন্ধ্যার বাতাসে বন্য পুষ্প ও তৃণগুল্মের সুঘ্রাণ। প্রতি ঝোপ পাখির কাকলিতে মুখর। তার মধ্যে হিমালয়ের বনটিয়াও আছে। মুক্ত দূর প্রসারী তৃণবৃত্ত প্রান্তর ও শ্যামল বনভূমির মেলা। এই সময় মাঝে মাঝে মনে হইত যে এখানে প্রকৃতির যে রূপ দেখিতেছি, এমন কি আর কোথাও দেখি নাই? যতদূর চোখ যায় এসব যেন আমার। আমি এখানে একমাত্র মানুষ। আমার নির্জনতা ভঙ্গ করিতে আসিবে কেউ নাই। মুক্ত আকাশতলে, নিস্তব্ধ সন্ধ্যায়, দূর দিগন্তের সীমারেখা পর্যন্ত মনকে ও কল্পনাকে প্রসারিত করিয়া দিই। কাছারি হইতে প্রায় 1 ক্রোশ দূরে একটি নাবাল জায়গা আছে। সেখানে ক্ষুদ্র কয়েকটি পাহাড়ি ঝর্ণা ঝিরঝির করিয়া বহিয়া যাইতেছে। তাহার 2 পাড়ে জলজ লিলির বন, কলকাতার বাগানে যাহাকে বলে স্পাইডার লিলি। বন্য স্পাইডার লিলি কখনো দেখি নাই। জানিতামও না যে এমন নিভৃত ঝর্ণার উপল বিছানো তীরে ফুটন্ত লিলির ফুলের এত শোভা হয়, বা বাতাসে তাহার এত মৃদু কোমল সুবাস বিস্তারিত করে। কতবার গিয়া এখানটিতে চুপ করিয়া বসিয়া
আকাশ, সন্ধ্যা ও নির্জনতা উপভোগ করিয়াছি। মাঝে মাঝে ঘোড়ায় চড়িয়া বেড়াই। প্রথম প্রথম ভালোই চড়িতে পারতাম না, ক্রমে ক্রমে ভালোই শিখিলাম। শিখিয়াই বুঝিলাম জীবনে এত আনন্দ আর কিছুতেই না, যে কখনো এমন নির্জন আকাশতলে দিগন্ত ব্যাপী ব্রণ প্রান্তরে ইচ্ছা মতো ঘোড়া ছুটাইয়া বেড়ায় নাই, সে কখনো নির্জনতা বোঝে নাই। তাহাতে বোঝানো যাইবে না যে সে কি আনন্দ। কাছারি হইতে 10-15 মাইল দূরবর্তী স্থানে সার্ভে পার্টি কাজ করিতেছে। প্রায় আজকাল সকালে এক পেয়ালা চা খাইয়া ঘোড়ার পিঠে জিন করিয়া সেই যে ঘোড়ায় উঠি। কোন দিন ফিরি বৈকালে, কোনো দিন বা ফিরি পথে জঙ্গলের মাথার উপর যখন নক্ষত্র ওঠে, বৃহস্পতি জ্বলজ্বল করে। জ্যোৎস্না রাতে বন পুষ্পের সুবাস জ্যোৎস্নার সহিত মেশে। শৃগালের রব প্রহর ঘোষণা করে। জঙ্গলের ঝিঝি পোকার দল বাঁধিয়া ডাকিতে থাকে। যে কাজে এখানে আসা তার জন্য অনেক চেষ্টা করা যাইতেছে। 1000 বিঘা জমি হঠাৎ বন্দোবস্ত হওয়া সহজ নয় অবশ্যই। আরেকটা ব্যাপার এখানে আসিয়া জানিয়াছি, এই জমি আজ 30 বছর পূর্বে নদী গর্ভে শিকস্তি হইয়া গিয়াছিল। 20 বছর হইল আবার বাহির হইয়াছে। কিন্তু যাহারা পিতৃপিতামহের জমি গঙ্গায় ভাঙিয়া যাওয়ার পরে অন্যত্র উঠিয়া গিয়া বাস করিতেছিল, সেই পুরাতন প্রজা দিগকে জমিদার এই সব জমিতে দখল দিতে চাহিতেছে না। মোটা সেলামি ও বর্ধিত হারে খাজনার লোভে নতুন প্রজাদের সঙ্গেই বন্দোবস্ত করিতে চান। অথচ যেসব গৃহহীন, আশ্রয়হীন, অতি দরিদ্র পুরাতন প্রজাকে তাদের ন্যায্য অধিকার হইতে বঞ্চিত করা হইতেছে, তাহারা বারবার অনুরোধ উপরোধ কান্নাকাটি করিয়াও জমি পাইতেছে না। আমার কাছেও অনেকে আসিয়াছিল, তাহাদের অবস্থা দেখিলে কষ্ট হয়। কিন্তু জমিদারের হুকুম, কোন পুরাতন প্রজাকে জমি দেওয়া হইবে না, কারণ একবার চাপিয়া বসিলে তাহারা পুরাতন সত্ত্ব তাহার আইনত দাবি করিতে পারে। জমিদারের লাঠির জোর বেশি। প্রজারা আজ 20 বৎসর ভূমিহীন, গৃহহীন অবস্থায় দেশে দেশে মজুরি করিয়া খায়। কেহ সামান্য চাষবাস করে, অনেকে মরিয়া গিয়াছে, তাহাদের ছেলেপিলেরা নাবালক বা অসহায়। প্রবল জমিদারের বিরুদ্ধে স্রোতের মুখে কুটার মতন ভাসিয়া যাইবে। এদিকে নতুন প্রজা সংগ্রহ করা যায় কোথা হইতে? মুঙ্গের, পূর্ণিয়া, ভাগলপুর, ছাপড়া প্রভৃতি নিকটবর্তী জেলা হইতে লোক যাহারা আসে, দর্শনিয়া পিছাইয়া যায়। 2-5 জন কিছু কিছু লইতেছেও। এইরূপ মৃদু গতিতে অগ্রসর হইলে 10,000 বিঘা জংলি জমি প্রজাবিলি হইতে 20-25 বৎসর লাগিয়া যাইবে। আমাদের এক ডিহি কাছারি আছে, সেও ঘোর জঙ্গলময় মহাল। এখান থেকে 19 মাইল দূরে। জায়গাটার নাম নবটুলিয়া। কিন্তু এখানেও যেমন জঙ্গল, সেখানেও তেমনই। কেবল সেখানে কাছারি রাখার উদ্দেশ্য এই যে সেই জঙ্গলটা প্রতি বছর গোয়ালাদের গরু মহিষ চড়াইবার জন্য খাজনা করিয়া দেওয়া হয়। এ বাদে সেখানে প্রায় 200-300 বিঘা জমিতে বন্যকুলের জঙ্গল আছে। লাক্ষা কীট পুষিবার জন্য লোকে এই কুল বন জমা লইয়া থাকে। এই টাকাটা আদায় করিবার জন্য সেখানে 10 টাকা মাহিনার একজন পাটোয়ারি ও তাহার একটি ছোট কাচারি আছে। কুল বন ইজারা দিয়া এবার সময় আসিতেছে তাহার। একদিন ঘোড়া করিয়া লবটুলিয়ায় রওনা হলাম। আমার কাচারি ও লবটুলিয়ার মাঝখানে একটু উঁচু
রাঙামাটির ডাঙা প্রায় 7-8 মাইল লম্বা। এর নাম ফুলকিয়া বৈহার। কত ধরনের গাছপালা ও ঝোপ জঙ্গলে পরিপূর্ণ। জায়গায় জায়গায় বন এত ঘন যে ঘোড়ার গায়ে ডালপালা ঠেলে। ফুলকিয়া বৈহার যেখানে নামিয়া গিয়া সমতল ভূমির সহিত মিশিল, চান বলিয়া একটি পাহাড়ি নদী সেখানে উপলখণ্ডের উপর দিয়া ঝিরঝির করিয়া বহিতেছিল। বর্ষাকালে সেখানে জল খুব গভীর, শীতকালে এখন তত জল নাই। লবটুলিয়ায় এই প্রথম আসিলাম। অতি ক্ষুদ্র এক খড়ের ঘর, তার মেঝে জমির সঙ্গে সমতল, ঘরের বেড়া পর্যন্ত শুকনো কাঠের, বনঝাউয়ের ডালের পাতা দিয়ে বাঁধা। সন্ধ্যার কিছু পূর্বে সেখানে পৌঁছলাম। এত শীত যেখানে, থাকি সেখানে। শীতে জমিয়া যাইবার উপক্রম হইল বেলা না পড়তেই। সিপাহীরা বনের ডালপালা জ্বালাইয়া আগুন করিল। সেই আগুনের ধারে ক্যাম্প চেয়ারে বসিলাম। অন্য সবাই গোল হইয়া আগুনের চারিধারে বসিল। কোথা হইতে শের পাচের একটা রুই মাছ পাটোয়ারি আনাইয়াছিল। এখন কথা উঠিল, রান্না করিবে কে? আমি তো সঙ্গে পাচক আনি নাই, নিজেও রান্না করিতে জানি নাই। আমার সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য 7-8 জন লোক লবটুলিয়া অপেক্ষা করিতেছিল। তাহাদের মধ্যে কন্টু মিস্ত্রি নামে এক মৈথিলী ব্রাহ্মণকে পাটোয়ারি রান্নার জন্য নিযুক্ত করিল। পাটোয়ারিকে বলিলাম, এসব লোকেই কি যারা ডাকবে? পাটোয়ারি বলিল, না হুজুর, ওরা খাবার লোভে এসেছে। আপনি আসবেন এটা শুনে আজ 2 দিন ধরে কাছারিতে এসে বসে আছে। এদেশের লোকের ওই রকমই অভ্যাস। আরো অনেকে বোধহয় কাল আসবে। এমন কথা কখনো শুনি নাই। বলিলাম, সে কি? আমি তো নিমন্ত্রণ করিনি এদের। হুজুর, এরা বড় গরিব, ভাত জিনিসটা তো খেতে পায় না। কলাইয়ের ছাতু, মকাইয়ের ছাতু, এই এরা 12 মাস খায়। ভাত খেতে পাওয়া এদের ভোজের সমান। আপনি আসছেন, ভাত খেতে পাবে এখানে, সেই লোভে সব এসেছে। দেখুন না আরো কত আসে। বাংলাদেশের লোকে বড় বেশি সভ্য হইয়া গিয়াছে ইহাদের তুলনায় মনে হইল। কেন জানি না এই অন্য ভোজন লোলুপ সরল ব্যক্তিগুলোকে আমার সে রাত্রে এত ভালো লাগিল। আগুনের চারিধারে বসিয়া তাহারা নিজেদের মধ্যে গল্প করিতেছিল, আমি শুনিতেছিলাম। প্রথমে তাহারা আমার আগুনে বসিতে চাহে নাই, আমার প্রতি সম্মান সূচক দূরত্ব বজায় রাখিবার জন্য। আমি আবার তাহাদের ডাকিয়া আনিলাম। কন্টু মিশ্র কাছে বসাইয়া আসন কাঠের ডালপালা জ্বালাইয়া মাছ রাঁধিতেছিল। ধুনা পুড়াইবার মতন সুগন্ধ বাহির হইয়া ধোয়া হইতে আসিল। আগুনের কুণ্ডের বাহিরে গেলে মনে হয় যেন আকাশ হইতে বরফ পড়িতেছে, এত শীত। খাওয়া দাওয়া হইতে হইতে রাত হইয়া গেল অনেক। কাছারিতে কত লোক ছিল, যত ছিল সকলেই খাইল। তারপর আবার আগুনের ধারে গোল হইয়া বসা গেল। শীতে মনে হইতেছে শরীরের রক্ত পর্যন্ত জমিয়া যাইবে। ফাঁকা বলিয়াই শীত বোধ হয় এত বেশি, কিংবা বোধ হয় হিমালয়ের বেশি দূর এর থেকে নয়। আগুনের ধারে আমরা 7-8 জন বসে। সামনে ছোট ছোট দুখানি খড়ের ঘর, একখানিতে থাকিব আমি, আর একখানিতে বাকি এতগুলো লোক। আমাদের চারিদিকে ঘিরিয়া অন্ধকার বন ও প্রান্তর, মাথার উপর নক্ষত্র ছড়ানো দূর প্রসারী অন্ধকার আকাশ। আমার বড় অদ্ভুত লাগিল, যেন চিরপরিচিত পৃথিবী হইতে নির্বাসিত হইয়া মহাশূন্যে এক গ্রহে অন্য এক অজ্ঞাত রহস্যময় জীবনধারার সহিত জড়িত হইয়া পড়িয়াছি। একজন 30-32 বছরের লোক এ দলের মধ্যে আমার মনোযোগকে বিশেষভাবে আকৃষ্ট করিয়াছিল। লোকটির নাম
গনরি তেওয়ারি, শ্যাম বর্ণ, দোহারা চেহারা, মাথায় বড় চুল, কপালে দুটো লম্বা ফোঁটা কাঁটা। এই শীতে গায়ে একখানা মোটা চাদর ছাড়া আর কিচ্ছু নাই। এদেশের রীতি অনুযায়ী গায়ে একটা মেরজাই থাকা উচিত ছিল, তা পর্যন্ত নাই। অনেকক্ষণ হইতে আমি লক্ষ্য করিয়াছিলাম সে সকলের দিকে কেমন কুণ্ঠিত ভাবে চাহিতেছিল, কারোর কথায় কোনো প্রতিবাদ করিতেছিল না। অথচ কথা যে সে কম বলিতেছিল তা নয়। আমার প্রতি কথার উত্তরে কেবল সে হুজুর বলছিল। এ দেশের লোকে যখন কোনো মান্য বা উচ্চ পদস্থ ব্যক্তির সাথে কথা বলে, তখন কেবল মাথা সামনের দিকে অল্প ঝাঁকাইয়া সসম্ভ্রমে বলে হুজুর। গনোয়ারি বলিল, তুমি গনোয়ারিকে আমি বলিলাম, তুমি কোথায় থাকো তেওয়ারিজি? আমি যে তাহাকে সরাসরি প্রশ্ন করিব এতটা সম্মান যেন তাহার পক্ষে সম্পূর্ণ অপ্রত্যাশিত। এভাবে সে আমার দিকে চাহিল। আমি ভীমদাস টোল হুজুর। তারপর সে তাহার জীবনের ইতিহাস বর্ণনা করিয়া গেল, একটানা নয়, আমার প্রশ্নের উত্তরে টুকরো টুকরো করে। গনোয়ারি তেওয়ারির বয়স যখন 12 বছর, তার বাপ তখন মারা যায়। এক বৃদ্ধ পিসিমা তাহাকে মানুষ করে। সেই পিসিমাও বাপের মৃত্যুর বছর 5 পরে যখন মারা গেলেন, গনোয়ারি তখন জগতে ভাগ্য অন্বেষণে বাহির হইল। কিন্তু তাহার জগৎ পূর্বে পূর্ণিয়া শহর, পশ্চিমে ভাগলপুর জেলার সীমানা, দক্ষিণে এই নির্জন অরণ্যময় ফুলকিয়া বৈহার, উত্তরে কুশি নদী, ইহারই মধ্যে সীমাবদ্ধ। ইহারই মধ্যে গ্রামে গ্রামে গৃহস্থের দুয়ারে ফিরিয়া, কখনো ঠাকুর পূজা করিয়া, কখনো গ্রাম্য পাঠশালায় পণ্ডিতি করিয়া, কায়িক ক্লেশে নিজের আহারের জন্য কলাইয়ের ছাতু ও চীনা ঘাসের দানার রুটির সংস্থান করিয়া আসিয়াছে। সম্প্রতি মাস 2 চাকুরি নাই। পর্বতা গ্রামের পাঠশালা উঠিয়া গিয়াছে। ফুলকিয়া বৈহারের 10,000 বিঘা অরণ্যময় অঞ্চলে লোকের বসতি নাই। এখানে যে মহিষ পালকের দল মহিষ চড়াইতে আসে জঙ্গলে, সেখানে বাথানে বাথানে ঘুরিয়া সে খাদ্য ভিক্ষা করিয়া বেড়াইতেছিল। আজ আমার আসিবার খবর পাইয়া অনেকের সঙ্গেই এখানে আসিয়াছে কেন, সে কথা আরো চমৎকার। এখানে এত লোক এসেছে কেন তেওয়ারিজি? হুজুর, সবাই বললে ফুলকিয়ার কাছারিতে ম্যানেজার এসেছে, সেখানে গেলে ভাত খেতে পাওয়া যাবে, তাই ওরা এলো, ওদের সঙ্গে আমিও এলাম। ভাত এখানকার লোকে কি খেতে পায় না? কোথায় পাবে হুজুর? নৌগাছিয়ার মারোয়ারিরা রোজ ভাত খায়। আমি নিজে আজ ভাত খেলাম বোধ হয় 3 মাস পরে। গত এই ভাদ্র মাসের সংক্রান্তিতে রাসবিহারী সিং রাজপুতের বাড়িতে না নিমন্ত্রণ ছিল, সে বড় লোক ভাত খাওয়াইয়াছিল, তারপর আর খাইনি। যতগুলি লোক আসিয়াছিল এই ভয়ানক শীতে কাহারও গাত্র বস্ত্র নাই। রাত্রে আগুন পোহাইয়া রাত কাটায়। শেষ রাতে শীত যখন বেশি পড়ে আর ঘুম হয় না, শীতের চোটে আগুনের খুব কাজ ঘেঁষিয়া বসিয়া থাকে ভোর পর্যন্ত। কেন জানি না ইহাদের হঠাৎ এত ভালো লাগিল। ইহাদের দারিদ্র, ইহাদের সারল্য, কঠোর জীবন সংগ্রামে ইহাদের বুঝিবার ক্ষমতা, এই অন্ধকার অরণ্য ভূমি ও হিম বর্ষ মুক্ত আকাশ বিলাসিতার কোমল পুষ্পাচ্ছাদিত পথে ইহাদের যাইতে দেয় না। কিন্তু ইহাদিগকে সত্যকারের পুরুষ মানুষ করিয়া গড়িয়াছে। 2টি ভাত খাইতে পাওয়ার আনন্দে যারা ভীমদাস টোল ও পর্বতা হইতে 9 মাইল পথ হাঁটিয়া আসিয়াছে বিনা নিমন্ত্রণে, তাহাদের মনের আনন্দ গ্রহণ করিবার শক্তি কত সতেজ,
এই ভাবিয়া বিস্মিত হইলাম। অনেক রাত্রে কিসের শব্দে ঘুম ভাঙিয়া গেল। শীতে মুখ বাহির করাও যেন কষ্টকর। এমন যে শীত এখানে তা না জানার দরুন উপযুক্ত গরম কাপড় ও লেপ তোষক আনি নাই। কলিকাতায় যে কম্বল গায়ে দিতাম সেখানাই আনিয়াছিলাম। শেষ রাতের শীতে সে যেন ঠান্ডা জল হইয়া যায় প্রতিদিন। যে পাশে শুইয়া থাকি শরীরের গরমে সেদিকটা তবুও একরকম। অন্য কাত পাশ ফিরলেই গিয়া দেখি বিছানা কন কন করিতেছে সেই পাশে। মনে হয় যেন ঠান্ডা পুকুরের জল পৌষ মাসের রাত্রেই ডুব দিলাম। পাশেই জঙ্গলের মধ্যে কিসের যেন সম্মিলিত পদশব্দ। কাহারা যেন দৌড়াইতেছে। গাছপালা, শুকনো বনঝাউয়ের গাছ মট মট শব্দে ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতেছে। কি ব্যাপারখানা কিছু বুঝিতে না পারিয়া সিপাহী বিষ্ণুরাম পাড়ে ও স্কুল মাস্টার গনরি তেওয়ারিকে ডাক দিলাম। তাহারা নিদ্রা জড়িত চোখে উঠিয়া বসিল। কাছারির মেঝেতে যে আগুন জ্বালা হইতেছে তাহারাই শেষ দীপ্তিটুকু ওদের মুখে আলস্য, সম্ভ্রম ও নিদ্রালুতার ভাব ফুটিয়া উঠিল। গনরি তেওয়ারি কান পাতিয়া একটু শুনিয়া বলিল, কিছু না হুজুর, নীল গাইয়ের জেরা দৌড়চ্ছে জঙ্গলে। কথা শেষ করিয়াই সে নিশ্চিন্ত মনে পাশ ফিরিয়া শুইতে যাইতেছিল। জিজ্ঞাসা করিলাম, নীলগাইয়ের দলের হঠাৎ এত রাত্রে অমন দৌড়াবার কারণ কি? বিষ্ণুরাম পাড়ে আশ্বাস দিবার সুরে বলিল, হয়তো কোনো জানোয়ারে তাড়া করে থাকিবে হুজুর, এছাড়া আর কি। কি জানোয়ার? কি আর জানোয়ার হুজুর, জঙ্গলের জানোয়ার। শের হতে পারে, নয়তো ভালু। সে ঘরে শুইয়া আছি, নিজের অজ্ঞাতসারে তার কাশকাটার বাঁধা আগরের দিকে নজর পড়িল। সে আগরও এত হালকা যে বাহির হইতে একটা কুকুরের ঠেলা মারিলেও তাহা ঘরের মধ্যে উল্টাইয়া পড়ে। এমন অবস্থায় ঘরের সামনেই জঙ্গলের নিস্তব্ধ নিশীথ রাত্রে বাঘ বা ভালুকে বন্য নীলগাইয়ের দল তাড়া করিয়া লইয়া চলিতেছে, এই সংবাদটি যে বিশেষ আশ্বস্ত হইলাম না তাহা তো বলাই বাহুল্য। একটু পরেই ভোর হইয়া গেল। দিন যতই যাইতে লাগিল জঙ্গলের মোহ ততই আমাকে ক্রমশ পাইয়া বসিল। এর নির্জনতা ও অপরাহ্নের সিঁদুর ছড়ানো বনঝাউয়ের জঙ্গলের কি আকর্ষণ আছে বলিতে পারি না। আজকাল ক্রমশই মনে হয় এই দিগন্ত ব্যাপী বিশাল বনপ্রান্তর ছাড়িয়া ইহার রোদে পোড়া মাটির তাজা সুগন্ধ, এই স্বাধীনতা, এই মুক্তি ছাড়িয়া কলিকাতার গোলমালের মধ্যে আর ফিরিতে পারিব না। এ মনের ভাব একদিনে হয় নাই। কত রূপে কত সাজেই যে বন্য প্রকৃতি আমায় মুগ্ধ করেছিল। দৃষ্টির সম্মুখে তারা এসেছিল আর আমাকে ভুলাইল। কত সন্ধ্যা আসিল অপূর্ব রক্ত মেঘের মুকুট মাথায়। দুপুরের খরতর রৌদ্র আসিল উন্মাদিনী ভৈরবীর বেশে। গভীর নিশীথে জ্যোৎস্না বরণী সুরসুন্দরীর সাজে হিম স্নিগ্ধ বন কুসুমের সুবাস মাখিয়া। আকাশ ভরা তারার মালা গলায়, অন্ধকার রজনীতে কাল পুরুষের আগুনের খড়গ হাতে, দিক বিদিক ব্যাপিয়া বিরাট কালী মূর্তিতে। একদিনের কথা জীবনে কখনো ভুলিব না। মনে আছে সেদিন দোল পূর্ণিমা। কাছারির সিপাহীরা ছুটি চাহিয়া লইয়া সারাদিন ঢোল বাজাইয়া হোলি খেলিয়াছে। সন্ধ্যার সময়ও নাচ গানের বিরাম নাই দেখিয়া আমি নিজের ঘরে টেবিলে আলো জ্বালাইয়া অনেক রাত পর্যন্ত হেড অফিসের জন্য চিঠিপত্র লিখিলাম।
কাজ শেষ হইতেই ঘড়ির দিকে চাহিয়া দেখি রাত প্রায় 1টা বাজে। শীতে জমিয়া যাইবার উপক্রম হইয়াছে। একটা সিগারেট ধরাইয়া জানলা দিয়া বাইরের দিকে উকি মারিয়া মুগ্ধ ওই বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিলাম। যে জিনিসটা আমাকে মুগ্ধ করিল তাহা পূর্ণিমা নিশীথিনীর অবর্ণনীয় জ্যোৎস্না। হয়তো যতদিন আসিয়াছি শীতকাল বলিয়া গভীর রাত্রে কখনো বাহিরে আসি নাই, কিংবা অন্য যে কোনো কারণেই হোক ফুলকিয়া বৈহারের পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রির রূপ এই আমি প্রথম দেখিলাম। দরজা খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলাম। কেহ কোথাও নাই। সিপাহীরা সারা দিন আমোদ প্রমোদের পরে ক্লান্ত দেহে ঘুমাইয়া পড়িয়াছে। নিঃশব্দ অরণ্যভূমি, নিঃশব্দ জনহীন নিশীত রাত্রি। সে জ্যোৎস্না রাত্রির বর্ণনা নাই। কখনো সেরকম ছায়াবিহীন জ্যোৎস্না জীবনেও দেখি নাই। এখানে খুব বড় বড় গাছ নাই, ছোটখাটো বন ঝাউ ও কাশবন, তাহাতে তেমন ছায়া হয় না। চকচকে সাদা বালি মেশানো জমি ও শীতের রৌদ্রে অর্ধ শুষ্ক কাশবনে জ্যোৎস্না পড়িয়া এমন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করিয়াছে, তাহা দেখিলে মনে কেমন এক ভয় হয়। মনে কেমন যেন একটা উদাস বাধাহীন মুক্ত ভাব তৈরি হয়। মন হু হু করিয়া ওঠে। চারিধারে চাহিয়া সেই নীরব নিশীত রাত্রে জ্যোৎস্না ভরা আকাশতলে দাঁড়াইয়া মনে হইল এক অজানা পরী রাজ্যে আসিয়া পড়িয়াছি। মানুষের কোনো নিয়ম এখানে খাটিবে না। এই সব জনহীন স্থান গভীর রাত্রে জ্যোৎস্না লোকে পরীদের বিচরণ ভূমিতে পরিণত হয়। আমি অনধিকার প্রবেশ করিয়া ভালো করি নাই। তাহার পর ফুলকিয়া বৈহারের জ্যোৎস্না রাত্রি কতবার দেখিয়াছি। ফাল্গুনের মাঝামাঝি যখন দুধলি ফুল ফুটিয়া সমস্ত প্রান্তরে যেন রঙিন ফুলের গালিচা বিছাইয়া দেয়, তখন কত জ্যোৎস্না শুভ্র রাত্রে বাতাসের দুধলি ফুলের গন্ধ সুবাস প্রাণ ভরিয়া আঘ্রাণ করিয়াছে। প্রত্যেকবারই মনে হইয়াছে জ্যোৎস্না যে এত অপরূপ হইতে পারে, মনে এত ভয় মিশ্রিত উদাস ভাব আনিতে পারে, বাংলাদেশে থাকিতে তাহা তো কোনোদিন ভাবিও নাই। ফুলকিয়ার যে জ্যোৎস্না রাত্রির বর্ণনা দিবার চেষ্টা করিব, তা সেই সূর্যলোকের সহিত প্রত্যক্ষ পরিচয় যতদিন না কারোর হয়ে আছে, ততদিন শুধু কানে শুনিয়া বা লেখা পড়িয়া তাহা উপলব্ধি করা যাইবে না, করা সম্ভবও নয়। অমন মুক্ত আকাশ, অমন নিস্তব্ধতা, অমন নির্জনতা, অমন দিগন্ত ব্যাপী বনানীর মধ্যে কি করা উচিত? ওরকম রূপলোক ফুটিয়া ওঠে যেখানে, জীবনও একবারও যে জ্যোৎস্না রাত্রি দেখা উচিত। যে না দেখিয়াছে ভগবানের সৃষ্টির এই অপূর্ব রূপ, তাহার নিকট চির অপরিচিত রহিয়া গেল। একদিন ডিহি আজমাবাদের সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার সময় সন্ধ্যের মুখে বনের মধ্যে পথ হারাইয়া ফেলিলাম। বনের ভূমি সর্বত্র সমতল নয়, কোথাও উঁচু জংলাবৃত বালিয়ারি টিলা, তারপরেই দুটি টিলার মধ্যবর্তী ছোটখাটো উপত্যকা। জঙ্গলের কিন্তু কোথাও কোনো বিরাম নাই। টিলার মাথায় উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিলাম, যদি কোনো দিকে কাছারির মহাবীরের ধ্বজার আলো দেখা যায়। কোনো দিকে আলোর কোনো চিহ্নই নাই, শুধু উঁচু নিচু টিলা ও বন ঝাউ আর কাশবন। মাঝে মাঝে শাল ও আসন গাছের বনও আছে। 2 ঘন্টা ঘুরিয়াও যখন জঙ্গলের কুল কিনারা পাইলাম না, তখন হঠাৎ মনে পড়িল নক্ষত্র দেখিয়া দিক ঠিক করি কিনা। গ্রীষ্মকাল, তখন কালপুরুষ দেখি প্রায় মাথার উপরই রহিয়াছে। বুঝিতে পারিলাম না কোন দিক হইতে আসিয়া কালপুরুষ মাথার উপর উঠিয়াছে।
সপ্তর্ষি মণ্ডল খুঁজিয়াও পাইলাম না। সুতরাং নক্ষত্রের সাহায্যে দিক নিরূপমের আশা পরিত্যাগ করিয়া ঘোড়াকে ইচ্ছা মতো ছাড়িয়ে দিলাম। মাইল 2 গিয়া জঙ্গলের মধ্যে একটা আলো দেখা গেল। আলো লক্ষ্য করিয়া সেখানে উপস্থিত হইয়া দেখিলাম জঙ্গলের মধ্যে 20 বর্গহাত আন্দাজ পরিষ্কার স্থানে একটা খুব নিচু ঘাসের খুপড়ি। কুড়ির সামনে গ্রীষ্মের দিনেও আগুন জ্বালানো। আগুনের নিকট হইতে একটু দূরে একটা লোক বসিয়া কি করিতেছে। আমার ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া লোকটি চমকিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কে? তারপরেই আমায় চিনিতে পারিয়া তাড়াতাড়ি কাছে আসিল ও আমাকে খুব খাতির করিয়া ঘোড়া হইতে নামাইল। পরিশ্রান্ত হইয়াছিলাম, প্রায় 6 ঘন্টা আছি ঘোড়ার উপর, কারণ সার্ভে ক্যাম্পেও আমিনের পিছু পিছু ঘোড়ায় টোটো করিয়া জঙ্গলের মধ্যে ঘুরিয়াছি। লোকটার প্রদত্ত একটা ঘাসে চ্যাটাইয়ে বসিলাম। জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি? লোকটা বলিল, গনু মাহাতো। জাতি গাংতা। এ অঞ্চলে গাংতা জাতির উপজীবিকা চাষবাস ও পশুপালন, তাহা আমি এতদিনে জানিয়াছিলাম। কিন্তু এ লোকটা এই জনহীন গভীর বনের মধ্যে একা কি করছে? বলিলাম, তুমি এখানে কি করো? তোমার বাড়ি কোথায়? হুজুর, মহিষ চড়াই। আমার ঘর এখান থেকে 10 ক্রোশ উত্তরে, ধরমপুর লক্ষ্মণিয়া টোলা। নিজের মহিষ কতগুলো আছে? লোকটা গর্বের সুরে বলিল, 5টা মহিষ আছে হুজুর। 5টা মহিষ? দস্তুর মতো অবাক হইলাম। 10 ক্রোশ দূরের গ্রাম হইতে 5টা মাত্র মহিষ সম্বল করিয়া লোকটি এই বিজন বনের মধ্যে মহিষ চড়িয়া খাজনা দিয়া একটা খুপড়ি বাঁধিয়া থাকে। দিনের পর দিন, মাসের পর মাস এই ছোট্ট খুপড়িটাতে কি করিয়া সময় কাটায়। কলকাতা হইতে নতুন আসিয়াছি। শহরের থিয়েটার বায়োস্কোপে লালিত যুবক আমি, বুঝিতে পারিলাম না। কিন্তু এদেশের অভিজ্ঞতা আরো বেশি হইলে বুঝিলাম কেন গনু মাহাতো ওভাবে থাকে। তাহার অন্য কোনো কারণ নাই ইহা ছাড়া যে গনু মাহাতোর জীবনের ধারণাই এইরূপ। যখন তাহার 5টি মহিষ, তখন তাহাদের চড়াইতেই হইবে, এবং যখন চড়াইতে হইবে তখন জঙ্গলে আছে, কুড়ে বাঁধিয়া একা থাকিতেই হইবে। এ অত্যন্ত সাধারণ কথা, ইহার মধ্যে আশ্চর্য হইবার কি আছে? গনু কাঁচা শাল পাতার একটা লম্বা পিকা আর চুরুট তৈরি করিয়া আমার হাতে সসম্ভ্রমে দিয়া আমার অভ্যন্তরা করিল। আগুনের আলোতে উহার মুখ দেখিলাম। বেশ চওড়া কপাল, উঁচু নাক, রং কালো, মুখশ্রী সরল, শান্ত চোখের দৃষ্টি। বয়স 60-এর উপর হইবে। মাথার চুল একটাও আর কালো নাই, কিন্তু শরীর এমন সুগঠিত যে এই বয়সেও প্রত্যেকটা মাংসপেশি আলাদা করিয়া গনিয়া লইয়া যায়। গনু আগুনে আরো বেশি কাঠ ফেলিয়া দিয়া নিজেও একটা শালপাতার পিকা ধরাইল। আগুনের আভায় খুপড়ির মধ্যে এক আধখানা পিতলের বাসন চকচক করিতেছিল। আগুন কুণ্ডের মণ্ডলীর বাহিরে ঘোরতর অন্ধকার ও ঘন বন। বলিলাম, গনু, একা এখানে থাকো, জন্তু জানোয়ারের ভয় করে না? গনু বলিল, ভয় ডর করলে কি আমাদের চলে হুজুর? আমাদের যখন এই ব্যবসা। সেদিন তো রাত্রে আমার খুপড়ির পেছনে বাঘও এসেছিল। মহিষের 2টো বাচ্চা আছে, ওদের উপরে তাক। শব্দ শুনে রাত্রে উঠে টিন বাজাই, মশাল জ্বালাই, চিৎকার করি। রাত্রে আর ঘুম হলো না হুজুর। শীতকালে তো সারা রাত এই বনে ফেউ ডাকে। খাও কি এখানে? দোকান টোকান তো নেই, জিনিসপত্র পাও কোথায়? চাল ডাল? হুজুর, দোকানে জিনিস কেনার মতন পয়সা কি আছে আমাদের? না, আমরা বাঙালি বাবুদের মতো ভাত খেতে পাই। এই জঙ্গলের পেছনে আমার 2 বিঘা খেড়ি ক্ষেত আছে। খেড়ির দানা সিদ্ধ আর জঙ্গলে বথুয়া শাক হয় তাই সিদ্ধ, আর একটু লুন, এই খাই।
ফাগুন মাসের জঙ্গলে গুড়মি ফল ফলে, নুন দিয়া কাঁচা খেতে বেশ লাগে। লতানে গাছ, ছোট ছোট কুকরানোর মতো ফল হয়। সে সময় 1 মাস এই অঞ্চলে যত গরিব লোক সব গুড়মি ফল খেয়ে কাটিয়া দেয়। দলে দলে ছেলে মেয়েরা আসবে জঙ্গলে গুড়মি ফল তুলতে। জিজ্ঞাসা করিলাম, রোজ রোজ খেড়ির দানা সেদ্ধ আর বাথুয়া শাক ভালো লাগে? কি করব হুজুর, আমরা গরিব লোক, বাঙালি বাবুদের মতন ভাত খেতে পাবো কোথায়? ভাত এই অঞ্চলের মধ্যে কেবল রাসবিহারী সিং আর নন্দলাল পাড়ে খায় দুবেলা। সারাদিন মহিষের পেছনে ভূতের মতন খাটি হুজুর। সন্ধ্যার সময় ফিরি যখন, তখন এত খিদে পায় যে যা পাই খেতে তাই ভালো লাগে। গনুকে বলিলাম, কলকাতা শহর দেখেছো গনু? না হুজুর, কানে শুনেছি। ভাগলপুর শহরে একবার গিয়েছি, বড় ভারী শহর। ওখানে হাওয়ার গাড়ি দেখেছি, বড় তাজ্জব চিজ হুজুর। ঘোড়া নেই, কিছু নেই, আপনা আপনি রাস্তা দিয়ে চলছে। এই বয়সে উহার স্বাস্থ্য দেখিয়া অবাক হইলাম। সাহসও যে আছে ইহা মনে মনে স্বীকার করিতে হইল। গনুর জীবন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন মহিষ কয়টি। তাদের দুধ অবশ্য এই অঞ্চলে কে কিনিবে? দুধ হইতে মাখন তুলিয়া ঘি করে ও 2-3 দিন মাসে বিক্রি করে আসে দূরবর্তী ধরমপুরের বাজারে মারোয়ারিদের নিকট। আর থাকিবার মধ্যে ওই 2 বিঘা খেড়ি, অর্থাৎ শ্যামা ঘাসের ক্ষেত, যার দানা সিদ্ধ এ অঞ্চলে প্রায় সকল গরিবী লোকেরই প্রধান খাদ্য। গনু সে রাত্রে আমাকে কাছারিতে পৌঁছাইয়া দিয়া চলে গেল, কিন্তু গনুকে আমার এত ভালো লাগিল যে কতবার শান্ত বৈকালে তাহার খুপড়ির সামনে আগুন পোহাইতে পোহাইতে গল্প করিয়া কাটাইয়াছি। ওদেশের নানা রূপ তথ্য গনুর কাছে যেরব শুনিয়াছিলাম অত কেউ দিতে পারে নাই। গনুর মুখে কত অদ্ভুত কথা শুনিতাম। উড়ুক্কু সাপের কথা, জীবন্ত পাথর ও আতুরের ছেলে হাঁটিয়া বেড়াইবার কথা ইত্যাদি। এই জঙ্গল অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে গনুর সেসব গল্প অতি উপাদেয় ও অতি রহস্যময় লাগিত। আমি জানি কলকাতা শহরে বসিয়া সেসব গল্প শুনিলে তাহা আজগুবি ও মিথ্যা মনে হইতে বাধ্য। যেখানে সেখানে যে কোনো গল্প শোনা চলে না। গল্প শুনিবার পটভূমি ও পারিপার্শ্বিক অবস্থার উপর উহার মাধুর্য যে কতখানি নির্ভর করে তাহা গল্পপ্রিয় ব্যক্তি মাত্রই জানেন। গনুর সকল অভিজ্ঞতার মধ্যে আমার আশ্চর্য বলিয়া মনে হইয়াছিল বন্য মহিষের দেবতা তাঁর বাড়ুর কথা। কিন্তু যেহেতু এই গল্পে একটা অদ্ভুত উপসংহার আছে, সেই জন্য সে কথা এখন না বলিয়া যথাস্থানে বলিব। এখন বলিয়া রাখি, গনু আমাকে যেসব গল্প বলিত তাহার রূপকথা নহে, তাহার ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়। গনু জীবনকে দেখিয়াছে অন্যভাবে। অরণ্য প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে আজীবন কাটাইয়া সে অরণ্য প্রকৃতি সম্বন্ধে একজন রীতিমত বিশেষজ্ঞ ব্যক্তি। তাহার কথা হঠাৎ উড়াইয়া দেওয়া চলে না। মিথ্যা বানাইয়া বা বলিবার মতন কল্পনা শক্তিও গনুর আছে বলিয়া আমার মনে হয় নাই। গ্রীষ্মকাল পড়িতে গ্র্যান্ড সাহেবের বট গাছের মাথায় পীর পৈতি পাহাড়ের দিক হইতে একদল বক উড়িয়া আসিয়া বসিল। দূর হইতে মনে হয় যেন বট গাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরিয়া গিয়াছে। একদিন অর্ধ শুষ্ক কাশের বনের ধারে টেবিল চেয়ার পাতিয়া কাজ করিতেছি। মুন্নেশ্বর সিং সিপাহী আসিয়া বলিল, হুজুর, নন্দলাল ওঝা গোলাওয়ার আপনার সঙ্গে একবার দেখা করতে এসেছে।
একটু পরে প্রায় 50 বছরের একটা বৃদ্ধ ব্যক্তি আমার সামনে আসিয়া সেলাম করিল ও আমার নির্দেশ মতন একটা টুলের উপর বসিল। বসিয়াই সে একটা পশমের থলি বার করিল। তাহার পর থলিটির ভিতর হইতে খুব ছোট একখানি জাঁতি ও দুটি সুপারি বাহির করিয়া সুপারি কাটিতে আরম্ভ করিল। পরে কাটা সুপারি হাতে রাখিয়া দুই হাত একত্র করিয়া আমার সামনে মেলিয়া ধরিয়া সসম্ভ্রমে বলিল, সুপারি লিজিয়ে হুজুর। সুপারি ওভাবে খাওয়া অভ্যাস না থাকিলেও ভদ্রতার খাতিরে লইলাম। জিজ্ঞাসা করিলাম, কোথা হইতে আসা হচ্ছে, কি কাজ? তাহার উত্তরে লোকটি বলিল, তাহার নাম নন্দলাল ওঝা, মৈথিলি ব্রাহ্মণ। জঙ্গলের উত্তর পূর্ব কোণে কাছারি হইতে প্রায় 11 মাইল দূরে সুংঠিয়া দিয়া রাতে তাহার বাড়ি। বাড়িতে চাষবাস আছে, কিছু সুদের কারবারও আছে। সে আছে তার বাড়িতে আগামী পূর্ণিমার দিন আমায় নিমন্ত্রণ করিতে। আমি কি তাহার বাড়িতে দয়া করিয়া পদধূলি দিতে রাজি আছি? এ সৌভাগ্য কি তাহার হইবে? 11 মাইল দূরে ওই রৌদ্রে নিমন্ত্রণ খাইতে যাইবার লোভ আমার ছিল না, কিন্তু নন্দলাল ওঝা নিতান্ত পীড়াপিড়ি করাতে অগত্যা রাজি হইলাম। তাছাড়া এদেশের গৃহস্থ সংসার সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করিবার লোভ ও সংবরণ করিতে পারিলাম না। পূর্ণিমার দিন দুপুরের পরে দীর্ঘ কাশের জঙ্গলের মধ্য দিয়া কাহাদের একটা হাতি আসিতেছে দেখা গেল। হাতি কাছারিতে আসিলে মাহুতের মুখে শুনিলাম হাতিটি নন্দলাল ওঝার নিজের, আমাকে লইয়া যাইতে পাঠাইয়া দিয়াছে। হাতি পাঠাইবার আবশ্যক ছিল না, কারণ আমার নিজের ঘোড়ার অপেক্ষাকৃত অল্প সময়ে আমি পৌঁছতে পারিতাম। যাই হোক, হাতিতে চড়াইয়াই নন্দলালের বাড়িতে রওনা হলাম। সবুজ বনশীর্ষ আমার পায়ের তলায়, আকাশ যেন আমার মাথায় ঠেকিয়াছে। দূর দূর দিগন্তের নীল শৈলমালার রেখা বনভূমিকে ঘিরিয়া যেন মায়ার লোক রচনা করিয়াছে। আমি যে মায়ালোকের অধিবাসী, বহুদূর স্বর্গের কোনো দেবতা। কত মেঘের তলায় তলায় পৃথিবীর কত শ্যামল বনভূমির উপরকার নীল বায়ুমণ্ডল ভেদ করিয়া যেন আমার অদৃশ্য যাতায়াত। পথে চামটার বিল পড়িল, শীতের শেষে শিল্লি আর লাল হাঁসের ঝাঁকে ভর্তি, আর একটু গরম পড়িলেই উড়াইয়া পালাবে। মাঝে মাঝে নিতান্ত দরিদ্র কিছু পল্লী, ফণি মনসা ঘেরা তামাকের ক্ষেত ও খোলার ছাওয়া দিন কুটুরি। সংঠিয়া গ্রামে হাতি ঢুকিলে দেখা গেল পথের দুধারে সারবন্দি লোক দাঁড়াইয়া আছে আমায় অভ্যর্থনা করিবার জন্য। গ্রামে ঢুকিয়া অল্প দূর পরেই নন্দলালের বাড়ি। খোলায় ছাওয়া মাটির ঘর 8-10 খানা, সবই পৃথক পৃথক, প্রকাণ্ড উঠানের মধ্যে ইতস্তত ছাওয়ানো। আমি বাড়িতে ঢুকতেই 2 বার হঠাৎ বন্দুকের আওয়াজ হইল। চমকাইয়া গিয়াছি। এমন সময় সহাস্য মুখে নন্দলাল ওঝা আসিয়া আমায় অভ্যর্থনা করিয়া বাড়িতে লইয়া গিয়া একটা বড় ঘরের দাওয়ায় চেয়ারে বসাইল। তাহার পর 10-11 বছরের একটা ছোট্ট মেয়ে আসিয়া আমার সামনে একখানা থালা ধরিল। থালায় গোটা কতক আস্ত পান, আস্ত সুপারি, একটা মধুপর্কের মতন ছোট বাটিতে সামান্য একটু আতর, কয়েকটা শুষ্ক খেজুর। ইহা লইয়া কি করিতে হয় আমার জানা নাই। আমি আনাড়ির মতো হাসিলাম ও বাটি হইতে আঙুলের আগায় একটু আতর তুলিয়া লইলাম মাত্র। মেয়েটি 2-একটা ভদ্রসূচক মিষ্টি কথা বলিল। মেয়েটি তারপর থালা আমার সামনে রাখিয়া চলিয়া গেল। তারপর খাওয়ানোর ব্যবস্থা। নন্দলাল যে ঘটা করিয়া খাওয়াইবার ব্যবস্থা করিয়াছে তাহা আমার ধারণা ছিল না। প্রকাণ্ড কাঠের পিঁড়ির আসন পাতা, সম্মুখে এমন
আকারের একখানি পিতলের থালা আসিল, যাহাতে করিয়া আমাদের দেশে দুর্গাপূজার বড় নৈবেদ্য সাজায়। থালায় হাতির কানের মতো পুরি, বথুয়া শাক ভাজা, পাকা শশার রায়তা, কাঁচা তেঁতুলের ঝোল, মহিষের দুধের দই, প্যাড়া। খাবার জিনিসের এমন অদ্ভুত যোগাযোগ কখনো দেখি নাই। আমায় দেখিবার জন্য উঠানে লোকের লোকারণ্য হইয়া গিয়াছে ও আমার দিকে এমন ভাবে চাহিতেছে যে আমি যেন এক অদৃষ্টপূর্ব জীব। শুনিলাম ইহারা সকলেই নন্দলালের প্রজা। সন্ধ্যার পূর্বে উঠিয়া আসিবার সময় নন্দলাল একটি ছোট্ট থলি আমার হাতে দিয়া বলিল, হুজুরের নজর। আশ্চর্য হইয়া গেলাম। থলিতে অনেক টাকা, 50-এর কম নয়। এত টাকা কেহ কাহাকে নজর দেয় না। তাছাড়া নন্দলাল আমার প্রজাও নয়। নজর প্রত্যাখ্যান করাও গৃহস্থের পক্ষে নাকি অপমানজনক। সুতরাং আমি থলি খুলিয়া একটা টাকা লইয়া থলিটা তাহার হাতে ফিরাইয়া দিয়া বলিলাম, তোমার ছেলে পুলেদের প্যাড়া খাইতে দিও। নন্দলাল কিছুতেই ছাড়িবে না। আমি সে কথায় কান না দিয়া বাহিরে আসিয়া হাতির পিঠে চড়িলাম। পরদিনই নন্দলাল ওঝা আমার কাজ ছাড়িতে গেল, সঙ্গে তাহার বড় ছেলে। আমি তাহাদিগকে সমাদর করিলাম, কিন্তু খাইবার প্রস্তাবে তারা রাজি হইল না। শুনিলাম মৈথিলীর ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের হস্তের প্রস্তুত কোনো খাবার খাইবে না। অনেক বাজে কথার পরে নন্দলাল একান্তে আমার নিকট কথাটা পাড়িল। আমার বড় ছেলে ফুলকিয়া বৈহারে তহসিলদারির জন্য উমেদার, তাহাকে আমায় বহাল করিতে হইবে। আমি বিস্মিত হইয়া বলিলাম, কিন্তু ফুলকিয়া তহসিলায় তো আছে, সে পোস্ট এখন খালি নাই। তাহার উন্দরে নন্দলাল আমাকে চোখ ঠারিয়া ইশারা করিয়া বলিল, হুজুর, মালিক তো আপনি, আপনি মনে করিলে কি না হয়। আমি আরো অবাক হইয়া গেলাম। সে কি রকম কথা? ফুলকিয়ার তহসিলদার ভালোই কাজ করিতেছে, তাহাকে ছাড়াইয়া দিব কোন অপরাধে? নন্দলাল বলিল, কত রুপয়া হুজুরকে পান খেতে দিতে হবে বলুন, আমি আজ সাজেই হুজুরকে পৌঁছে দেব। কিন্তু আমার ছেলেকে তহসিলদারি দিতেই হবে হুজুরের। বলুন কত হুজুর? 500? এতক্ষণে বেশ বুঝিতে পারিলাম নন্দলাল যে আমাকে কাল নিমন্ত্রণ করিয়াছিল তাহার প্রকৃত উদ্দেশ্য কি। এদেশের লোক যে এমন ধাড়িবাজ তাহা জানিলে কখনোই ওখানে যাইতাম না। আচ্ছা, বিপদে পড়িয়াছি তো বটে। নন্দলালকে স্পষ্ট কথা বলিয়াই বিদায় করিলাম। বুঝিলাম নন্দলাল আশা ছাড়িল না। আরেকদিন দেখি ঘন বনের ধারে নন্দলাল আমার অপেক্ষায় দাঁড়াইয়া আছে। কি কুক্ষণেই উহার বাড়িতে নিমন্ত্রণ খাইতে গিয়েছিলাম। দুখানা পুরি খাওয়াইয়া সে যে আমার জীবন এমন অতিষ্ঠ করিয়া তুলিবে তাহা আগে জানিলে কি উহার ছায়া মারাইতাম। নন্দলাল আমাকে দেখিয়া মিষ্টি মোলায়েম হাসি বলিল, নমস্কার হুজুর। তারপর এখানে কি মনে করে? হুজুর সবই জানেন। আমি আপনাকে 1200 টাকা নগদ দেব, আমার ছেলেকে কাজে লাগিয়ে দিন। তুমি কি পাগল নন্দলাল? আমি বহাল করার মালিক নয়। যাদের জমিদার তাদের কাছে দরখাস্ত করতে পারো। তাছাড়া বর্তমানে যে রয়েছে তাকে ছাড়াবো কোন অপরাধে? বলিয়া বেশি কথা না বলিয়া ঘোড়া ছুটাইয়া দিলাম। ক্রমে আমার কড়া ব্যবহারে নন্দলালকে আমি আমার ও স্ট্রেটের মহাশত্রু করিয়া তুলিলাম। তখনও বুঝি নাই নন্দলাল কিরূপ ভয়াবহ প্রকৃতির মানুষ। ইহার ফল আমাকে ভালো করিয়াই ভুগিতে হইয়াছিল। 19 মাইল দূরবর্তী ডাকঘর হইতে ডাক আনিয়া এখানকার এক অতি আবশ্যক ঘটনা। অত দূরে প্রতিদিন লোক পাঠানো চলে না বলিয়া সপ্তাহে 2 বার মাত্র ডাকঘরে লোক যাইত। মধ্য এশিয়ার জনহীন, দুস্তর ও ভীষণ
টাকলা মাকার মরুভূমির তাঁবুতে বসিয়া বিখ্যাত পর্যটক সোয়েন হেডিনও বোধহয় এমনি আগ্রহে ডাকের প্রতীক্ষা করিতেন। আজ ৮-৯ মাস এখানে আসিয়া ফলে দিনের পর দিন রাতের পর রাত এই জনহীন বন প্রান্তরে সূর্যাস্ত, নক্ষত্ররাজি, চাঁদের উদয়, জ্যোৎস্না ও বনের মধ্যে নীল গাইয়ের দৌড় দেখিতে দেখিতে যে বহির্জগতের সঙ্গে সকল সংযোগ হারাইয়া ফেলিয়াছি, ডাকের চিঠি আসিলে মনে হয় আবার তাহার সঙ্গে যোগাযোগ স্থাপিত হইল। নির্দিষ্ট দিনে জওয়ার হিলাল সিং ডাক আনিতে গিয়েছিল। আজ দুপুরে সে আসিবে। আমি ও বাঙালি মুহুরী বাবুটি ঘন ঘন জঙ্গলের দিকে চাহিতেছি। কাছারি হইতে মাইল ১.৫ দূরে একটা উঁচু ঢিবির ওপর দিয়া পথ। ওখানে আসিলে জওয়ার হিলাল সিংকে বেশ স্পষ্ট দেখা যায়। বেলা দুপুর হইয়া গেল, জওহরলালের কোনো দেখা নাই। আমি ঘন ঘন ঘর বাহিরে করিতেছি। এখানে আপিসের কাজের সংখ্যা নিতান্ত কম নয়। বিভিন্ন আমিনের রিপোর্ট দেখা, দৈনিক ক্যাশ বই সই করা, সদরের চিঠিপত্রের উত্তর লেখা, পাটোয়ারি ও তহসিলদারের আদায়ের হিসাব পরীক্ষা, নানাবিধ দরখাস্তের ডিক্রি ডিসমিস করা, পূর্ণিয়া, মুঙ্গের, ভাগলপুর প্রভৃতি স্থানে নানা আদালতে নানা প্রকার মামলা ঝুলিতেছে। এই সকল স্থানের উকিল ও মামলা তদবির করা, রিপোর্ট পাঠ ও তার উত্তর দেওয়া, আরো নানা প্রকার বড় ও খুচরা কাজ প্রতিদিন নিয়ম মতো না করিলে ২-৩ দিনে এত জমিয়া যায় যে তখন কাজ শেষ করিতে প্রাণান্ত হইয়া ওঠে। ডাক আসিবার সঙ্গে সঙ্গে আবার এক রাশ কাজ এসিয়া পড়ে। শহরের নানা ধরনের চিঠি, নানা ধরনের আদেশ, অমুক জায়গায় যাও, অমুকের সঙ্গে অমুক মহালের বন্দোবস্ত করো ইত্যাদি। বেলা ৩টার সময় জওয়ারিলালের সাদা পাগড়ি রৌদ্রে চকচক করিতেছে দেখা গেল। বাঙালি মুহুরী বাবু হাঁকিয়া, ম্যানেজার বাবু আসুন, ডাক পেয়াদা আসছে, এই যে। অফিসের বাইরে আসিলাম। ইতিমধ্যে জওয়ারিলাল আবার ঢিপি হইতে নামিয়া জঙ্গলের মধ্যে ঢুকিয়া পড়িয়াছে। আমি অপেরা গ্লাস আনাইয়া দেখিলাম দূর জঙ্গলের মধ্যে দীর্ঘ দীর্ঘ ঘাসের ও বনঝাউয়ের মধ্যে সে আসিতেছে বটে, তার আপিসের কাজে তখন মন বসিল না। সে কি আকুল প্রতীক্ষা! যে জিনিস যত দুষ্প্রাপ্য, মানুষের মনের কাছে তাহার মূল্য তত বেশি। সে কথা খুবই সত্য যে এই মূল্য মানুষের মন গড়া একটা কৃত্রিম মূল্য। প্রার্থিত জিনিসের সত্যিকারের উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই। কিন্তু জগতের অধিকাংশ জিনিসের অপরই একটা কৃত্রিম মূল্য আরোপ করাইয়াই তো আমরা তাকে বড় ছোট করি। জওয়ারিলালকে কাছারির সামনে একটা অপরিসর বালুময় নাবাল জমির ওপারে দেখা গেল। আমি চেয়ার ছাড়িয়া উঠিলাম। মুহুরী বাবু আগাইয়া গেলেন। জওয়ারিলাল আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল এবং পকেট হইতে চিঠির তাড়া বাহির করিয়া মুহুরী বাবুর হাতে দিল। আমারও খান ২ পত্র আছে, অতি পরিচিত লেখা। চিঠি পড়িতে পড়িতে চারিপাশের জঙ্গলের দিকে চাহিয়া নিজেই অবাক হইয়া গেলাম। কোথায় আছি কখনো ভাবি নাই। আমি এখানে কোনোদিন থাকিব? কলিকাতার আড্ডা ছাড়িয়া এমন জায়গায় দিনের পর দিন কাটাইব? একখানা বিলিতি ম্যাগাজিনের গ্রাহক হইয়াছি, আজ সেখানেও আসিয়াছে। মোড়কের উপর লেখা উড়োজাহাজের ডাকে। জনাকীর্ণ কলিকাতা শহরের বুকে আসিয়া ২০ শতাব্দীর এই বৈজ্ঞানিক আবিষ্কারের সুখ কি বোঝা যাইবে? এখানে এই নির্জন বন প্রদেশে সকল বিষয়েই ভাবিয়া অবাক হইবার অবকাশ আছে। এখানকার পারিপার্শ্বিক অবস্থা সে অনুভূতি আনয়ন করে। যদি সত্যি কথা বলিতে হয়, জীবনে ভাবিয়া দেখিবার শিক্ষা এইখানে আসিয়াই পাইয়াছি।
কত কথা মনে জাগে, কত পুরনো কথা মনে হয়। নিজের মনকে এমন করিয়া কখনো উপভোগ করি নাই। এখানে সহস্র প্রকার অসুবিধার মধ্যে সেই আনন্দ আমাকে যেন একটা নেশার মতন পাইয়া বসিতেছে দিনে দিন। অথচ সত্যিই আমি প্রশান্ত মহাসমুদ্রের কোনো জনহীন দ্বীপে একা পরিত্যক্ত হই নাই। বোধ হয় ৩০-৩২ মাইলের মধ্যেই রেল স্টেশন। সেখানে ট্রেনে চড়িয়া ১ ঘন্টার মধ্যেই পূর্ণিয়া যাইতে পারি, ৩ ঘন্টার মধ্যে মুঙ্গেরও যাইতে পারি। কিন্তু প্রথম তো রেল স্টেশনে যাইতেই বেজায় কষ্ট। সে কষ্ট স্বীকার করিতেও পারি, যদি পূর্ণিয়া বা মুঙ্গের শহরে গিয়া কিছু লাভ থাকে। এমনই দেখিতেছি কোনো লাভই নাই। না আমাকে সেখানে কেউ চেনে, না কাউকে আমি চিনি। কি হইবে তবে গিয়া? কলিকাতা হইতে আসিয়া বই আর বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প ও আলোচনার অভাব এত বেশি অনুভব করি যে কতবার ভাবিতেছি এই জীবন আমার পক্ষে অসহ্য। কলিকাতাতেই আমার সব। পূর্ণিয়া বা মুঙ্গেরে কে আছে যে সেখানে যাইব? কিন্তু সাদর আপিসের বিনা অনুমতিতে কলকাতায় যাইতে পারি না। তাছাড়া অর্থ ব্যয়ও এত বেশি যে ২-৫ দিনের জন্য যাওয়া পোষায় না। কয়েক মাস সুখে দুঃখে কাটিবার পর চৈত্র মাসের শেষ হইতেই এমন একটা কাণ্ডের সূত্রপাত হইল যাহা আমার অভিজ্ঞতার মধ্যে কখনো ছিল না। পৌষ মাসে কিছু বৃষ্টি পড়িয়াছিল, তারপর হইতেই ঘর অনাবৃষ্টি দেখা দিল। মাঘ মাসে বৃষ্টি নাই, ফাল্গুনেও না, চৈত্রেও না, বৈশাখেও না। সঙ্গে সঙ্গে যেমন অসহ্য গরম, তেমনি নিদারুণ জলকষ্ট। সাদা কথায় গ্রীষ্ম বা জলকষ্ট বলিলে যে বিভীষিকাময় প্রাকৃতিক বিপর্যয়ের স্বরূপ কিছুই বোঝানো যাইবে না। উত্তরে আজিমাবাদ হইতে দক্ষিণে কিষানপুর, পূর্বে ফুলকিয়া, বৈহার ও লবটুলিয়া হইতে পশ্চিমে মুঙ্গের জেলার সীমানা পর্যন্ত সারা জঙ্গলমহলের যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল সব গেল শুকাইয়া। কুয়া খুঁড়িয়াও জল পাওয়া যায় না। যদি বা বালির উনুই হইতে কিছু জল ওঠে, ছোট ১ বালতি জল কুলায় জমিতে ১ ঘন্টার ওপর সময় লাগে তা তুলতে। চারিধারে হাহাকার পড়িয়া গিয়াছে। পূর্বে একমাত্র কুশি নদী ভরসা, যে আমাদের মহালের পূর্বতম প্রান্ত হইতে ৭-৮ মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে। আমাদের জমিদারি ও মোহনপুরা অরণ্যের মধ্যে একটা ছোট পাহাড়ি নদী নেপালের তরাই অঞ্চল হইতে বহিয়া আসিতেছে, কিন্তু বর্তমানে শুধু শুষ্ক বালুময় খাতে তাহার উপল ঢাকা চরণচিহ্ন বিদ্যমান। বালি খুঁড়িলে যে জলটুকু পাওয়া যায়, তাহারই লোভে কত দূরের গ্রাম হইতে মেয়েরা কলসি লইয়া আসে ও সারা দুপুর বালি কাদা ছানিয়া আধ কলসিটা ঘোলা জল লইয়া বাড়ি ফেরে। কিন্তু পাহাড়ি নদী, স্থানীয় নাম মিছি নদী, আমাদের কোনো কাজেই আসে না, কারণ আমাদের মহাল হইতে তা বহু দূরে। কাছারিতে কোনো বড় ইদারা নাই। ছোট যে বালির পাতকুয়াটি আছে, তাহা হইতে পানীয় জল সংস্থান হইয়াই ভীষণ সমস্যার কথা দাঁড়াইল। ৩ বালতি জল সংগ্রহ করিতে দুপুর ঘুরিয়া যায়। দুপুর বাহিরে দাঁড়াইয়া তাম্রাভ অগ্নিবর্ষী আকাশ ও অর্ধ শুষ্ক ঝাউ বন ও লম্বা ঘাসের বন দেখিতে ভয় করে। চারিধারে যেন দাউ দাউ করিয়া জ্বলিতেছে। মাঝে মাঝে আগুনের হলকার মতন তপ্ত বাতাস সর্বাঙ্গ ঝলসাইয়া বহিতেছে। সূর্যের এরূপ দ্বিপ্রহরের রৌদ্রের এই ভয়ানক রুদ্র রূপ কখনো দেখি নাই, কল্পনাও করি নাই।
এক এক দিন পশ্চিম দিক হইতে বালির ঝড় বয়। এসব দেশে চৈত্র বৈশাখ মাস, পশ্চিমে বাতাসের সময়। কাছারি হইতে 100 গজ দূরের জিনিস ঘন বালি ও ধূলি রাশির আড়ালে ঢাকিয়া যায়। অর্ধেক দিন রামধানিয়া টহলদার আসিয়া জানায়, কুয়ামে পানি নাইছে হুজুর। কোনো দিন ঘন্টা খানেক ধরিয়া ছানিয়া ছানিয়া বালির ভিতর হইতে আধ বালতি তরল কর্দম স্নানের জন্য আমার সামনে আনিয়া ধরে। সে ভয়ানক গ্রীষ্মে তাহাই তখন অমূল্য। একদিন দুপুরের পরে কাছারির পিছনে একটা হরিতকি গাছের তলায় স্বল্প ছায়ায় দাঁড়াইয়াছি। হঠাৎ চারিধারে চাহিয়া মনে হইল, দুপুরের এমন চেহারা কখনো তো দেখি নাই। এই জায়গা হইতে চলিয়া গেলে আর কোথাও দেখিবও না। আজন্ম বাংলাদেশের দুপুর দেখিয়াছি, জ্যৈষ্ঠ মাসের খর রৌদ্র ভরা দুপুর দেখিয়াছি, কিন্তু এ রুদ্রমূর্তি তাহার নয়। এ ভীম ভৈরব রূপ আমাকে মুগ্ধ করিল। সূর্যের দিকে তাকিয়া দেখিলাম একটা বিরাট অগ্নিকুণ্ড। ক্যালসিয়াম পুড়িতেছে, হাইড্রোজেন পুড়িতেছে, লোহা পুড়িতেছে, নিকেল পুড়িতেছে, কোবাল্ট পুড়িতেছে। জানা অজানা 100 রকমের গ্যাস ও ধাতু কোটি যোজন ব্যাসযুক্ত দীপ্ত ফার্নেসে একসঙ্গে পুড়িতেছে। তাহারই ধুধু আগুনের ঢেউ অসীম শূন্যের ইথারের স্তর ভেদ করিয়া ফুলকিয়া বৈহার ও লোধা ইটল তৃণভূমিতে বিস্তীর্ণ অরণ্যে আসিয়া লাগিয়া প্রতি তৃণপত্রের শিরা উপশিরার সব রসটুকু শুকাইয়া ঝামা করিয়া দিক দিগন্ত ঝলসাইয়া পুড়াইয়া শুরু করিতেছে তার ধ্বংসের এক তাণ্ডব লীলা। চাহিয়া দেখিলাম দূরে দূরে প্রান্তরে সর্বত্র কম্পমান তাপ তরঙ্গ ও তাহার ওধারে তাপজনিত একটি অস্পষ্ট কুয়াশা। গ্রীষ্ম দুপুরের কখনো এখানে আকাশ নীল দেখিলাম না। তাম্রাভ কটা শূন্য একটা চিল শকুনও নাই। পাখির দল দেশ ছাড়াইয়া পালাইয়াছে। কি অদ্ভুত সৌন্দর্য ফুটিয়াছে এই দুপুরের। খর উত্তাপকে অগ্রাহ্য করিয়া সেই হরিতকি তলায় দাঁড়াইয়া রহিলাম কতক্ষণ। সাহারা দেখি নাই, সোয়েম হেডিনের বিখ্যাত তাকলামাকান মরুভূমিও দেখি নাই, গোবিও দেখি নাই, কিন্তু এখানে মধ্যাহ্নের এই রুদ্র ভৈরব রূপের মধ্যে সেসব স্থানের অস্পষ্ট আভাস ফুটিয়া উঠিল। কাছারি হইতে 3 মাইল দূরে একটা বনে ঘেরা ক্ষুদ্র কুণ্ডিতে সামান্য একটু জল ছিল। কুণ্ডিটাকে গত বর্ষায় জলে খুব মাছ হইয়াছিল বলিয়া শুনিয়াছিলাম। খুব গভীর বলিয়া এই অনাবৃষ্টিতেও তাহার জল একেবারে শুকিয়ে যায় নাই। কিন্তু সে জলে কাহারও কোনো কাজ হয় না। প্রথমত তার কাছাকাছি অনেক দূর লইয়াও কোনো মানুষের বসতি নাই। দ্বিতীয়ত জল ও তৃণভূমির মধ্যে কাদা এত গভীর যে কোমর পর্যন্ত বসিয়া যায়। কলসিতে জল পুরিয়া পুনরায় তীরে উত্তীর্ণ হইবার আশা বড়ই কম। আর একটা কারণ এই যে জলটা খুব ভালো নয়, স্নান বা পানের ঔদ উপযুক্ত নয়। জলের সঙ্গে কি জিনিস মেশানো আছে জানি না, কিন্তু কেমন একটা অপ্রীতিকর ধাতব গন্ধ। প্রতিদিন সন্ধ্যায় পশ্চিমে বাতাস ও উত্তাপ কম পড়িয়া গেলে ঘোড়ায় বাহির হইয়া ওই কুণ্ডিটার পাশের উঁচু বালিয়াড়ি ও বন ঝাউয়ের জঙ্গলের পথে উপস্থিত হইয়াছি। পিছনে গ্র্যান্ড সাহেবের সেই বড় বটগাছের আড়ালে সূর্য অস্ত যাইতেছিল। কাছারির খানিকটা জল বাঁচাইবার জন্য ভাবিলাম এখানে ঘোড়াটাকে একবার জল খাওয়াইয়া লই। যত কাদা হোক ঘোড়া ঠিক উঠিতে পারিবে। জঙ্গল পার হইয়া কুণ্ডির ধারে গিয়া এক অদ্ভুত দৃশ্য চোখে পড়িল।
কুণ্ডির চারিধারে কাদার উপর ৮-১০টা বড় বড় সাপ, অন্যদিকে ৩টে প্রকাণ্ড মহিষও একসঙ্গে জল খাইতেছে। সাপগুলি প্রত্যেকটি বিষাক্ত, করাত, শঙ্খচিতি শ্রেণীর, যা এদেশে সাধারণত দেখা যায়। মহিষ দেখিয়া মনে হইল এই ধরনের মহিষ আমি কখনো দেখি নাই। প্রকাণ্ড একজোড়া শিং, গায়ে লম্বা লম্বা লোম, বিপুল শরীর, কাছেও কোনো লোকালয় বা মহিষের বাথান নাই। তবে এ মহিষ কোথা হইতে আসিল বুঝিয়া উঠিতে পারিলাম না। ভাবিলাম চারির খাজনা ফাঁকি দিবার উদ্দেশ্যে কেহ লুকাইয়া হয়তো জঙ্গলের মধ্যে কোথাও বা বাথান করিয়া থাকিবে। কাছারির কাছাকাছি আসিয়াছি, মুনেশ্বর সিং চাকলাদারের সহিত দেখা। তাহাকে কথা বলিতেই সে চমকাইয়া উঠিল। আরে সর্বনাশ, বলেন কি হুজুর? হনুমানজি খুব বাঁচিয়া দিয়েছে আজ। ও পোষা মহিষ নয়, ও হলো আড়ন, বুনো মহিষ হুজুর। মোহনপুরা জঙ্গল থেকে এসেছে জল খেতে। এ অঞ্চলে কোথাও জল নেই তো জলকষ্টে পড়ে এসেছে। কাছারিতে কথাটা তখনই রাষ্ট্র হইয়া গেল। সকলেই এক বাক্যে বলিল, হুজুর খুব বেঁচে গিয়েছেন। বাঘের হাতে পড়লে বরং রক্ষা পাওয়া যেতে পারে, কিন্তু বুনো মহিষের হাতে পড়লে নিস্তার নাই। আর এই সন্ধ্যাবেলায় এই নির্জন জায়গায় যদি একবার আপনাকে ওরা তাড়া করতো, ঘোড়া ছুটিয়ে বাঁচতে পারতেন না হুজুর। তারপর হইতে জঙ্গলে ঘেরা ওই ছোট কুণ্ডটা বন্য জানোয়ারের জলপানের একটা প্রধান আড্ডা হইয়া দাঁড়াইল। অনাবৃষ্টি যত হইতে লাগিল, রৌদ্রের ক্রমবর্ধমান প্রখরতায় দিক দিগন্তে দাবদাহ যত প্রচণ্ড হইয়া উঠিতে লাগিল, খবর আসিতে লাগিল সেই জঙ্গলের মধ্যে কুণ্ডিতে লোকে বাঘকে জল খাইতে দেখিয়াছে, বন মহিষকে জল খাইতে দেখিয়াছে, হরিণের পালকে জল খাইতে দেখিয়াছে, নীল গাই ও বুনো শুয়োর তো আছেই, কারণ শেষের দুই প্রকার জানোয়ার এ জঙ্গলে অত্যন্ত বেশি। আমি নিজে আর একদিন জ্যোৎস্না রাতে ঘোড়ায় করিয়া কুণ্ডিতে যাই শিকারের উদ্দেশ্যে। সঙ্গে ৩-৪ জন সিপাহী ছিল, ২-৩টি বন্দুকও ছিল। সে যা দৃশ্য দেখিয়াছিলাম সে রাত্রে জীবনে ভুলিবার নয়। তাহা বুঝিতে হইলে কল্পনার ছবি আঁকিয়া লইতে হইবে এক জনহীন জ্যোৎস্নাময়ী রাত্রি ও বিস্তীর্ণ বন প্রান্তরের। আরো কল্পনা করিয়া লইতে হইবে সারা বনভূমি ব্যাপিয়া এক অদ্ভুত নিস্তব্ধতার। অভিজ্ঞতা না থাকিলে যদিও সে নিস্তব্ধতা কল্পনা করা প্রায় অসম্ভব। উষ্ণ বাতাস অর্ধশুষ্ক কাশ ডাঁটার গন্ধে নিবিড় হইয়া উঠিয়াছিল। লোকালয় হইতে বহু দূরে আসিয়াছি, দিক বিদিকের জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাইতেছে একদিকে ২ নীল গাই, অন্যদিকে ২ হায়না। নীল গাই দুটি একবার হায়নার দিকে চাহিতেছে, হায়নারা একবার নীল দুটি গাইয়ের দিকে চাহিতেছে। আর ২ দলের মাঝখানে ২-৩ মাস বয়সের একটা ছোট্ট নীলগাইয়ের বাচ্চা। অমন করুণ দৃশ্য কখনো দেখি নাই। দেখিয়া পিপাসার্ত বন্য জন্তুদের নিরীহ শরীরের গুলি মারিবার প্রবৃত্তি আমার হইল না। এদিকে বৈশাখও কাটিয়া গেল, কোথাও এক ফোঁটা জল নাই। আরো এক বিপদ দেখা দিল। এই সুবিস্তীর্ণ বন প্রান্তরে মাঝে মাঝে লোকে দিক দিক হারাইয়া আগে পথ ভুলিয়া যাইত। এখন এইসব পথহারা পথিকরা জলাভাবে প্রাণ হারাইবার সমূহ আশঙ্কা দাঁড়াইল। কারণ ফুলকিয়া বৈহার হইতে গ্র্যান্ড সাহেবের বটগাছ পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে কোথাও এক ফোঁটা জলবিন্দু নাই। এক আধটা শুষ্ক প্রায় কুণ্ডি সেখানে আছে। অনভিজ্ঞ দিগ্ভ্রান্ত পথিকেরা
পক্ষে সে খুঁজিয়া পাওয়া সহজ নয়। একদিনের এক ঘটনা বলি। সেদিন বেলা 4টের সময় অত্যন্ত গরমে কাজে মন বসাইতে না পারিয়া একখানা কি বই পড়িতেছি। এখন সময় রামবিজির সিং আসিয়া এত্তেলা করিল। কাছারির পশ্চিম দিকে উঁচু ডাঙার উপরে একজনকে অদ্ভুত ধরনের পাগলা লোক দেখা যাইতেছে। সে হাত পা নাড়িয়া দূর হইতে কি যেন বলিতেছে। বাহিরে গিয়া দেখিলাম সত্যি দূরের ডাঙাটার উপরে কে একজন দাঁড়াইয়া, মনে হইল মাতালের মতন টলিতে টলিতে এদিকেই আসিতেছে। কাছারি শুদ্ধ লোক জড়ো হইয়া সেদিকে হাঁ করিয়া চাহিয়া আছে দেখিয়া আমি 2জন সেপাহী পাঠাইয়া দিলাম লোকটাকে এখানে আনতে। লোকটাকে যখন আনা হইল দেখিলাম তাহার গায়ে কোনো জামা নাই, পরনে মাত্র একখানা ফর্সা ধুতি। চেহারা ভালো, রং গৌরবর্ণ, কিন্তু তাহার মুখের আকৃতি অতি ভীষণ। গালের 2 কোষ বাহিয়া ফেনা বাহির হইতেছে, চোখ দুটি জবা ফুলের মতন লাল, চোখে উন্মাদের মতো দৃষ্টি। আমার ঘরের দাওয়ায় একটা বালতিতে জল ছিল, তাই দেখিয়া সে পাগলের মতন ছুটিয়া বালতির দিকে গেল। মুনেশ্বর সিং চাকলাদার ব্যাপারটা বুঝিয়া তাড়াতাড়ি বালতি সরাইয়া লইল। তাহার পর তাহাকে বসাইয়া হাঁ করিয়া দেখা গেল জিভ ফুলিয়া বিভৎস ব্যাপার হইয়াছে। অতি কষ্টে জিভটা মুখের একপাশে সরাইয়া একটু একটু করিয়া তাহার মুখে জল দিতে দিতে আধ ঘন্টা পর লোকটা কিঞ্চিৎ সুস্থ হইল। কাছারিতে লেবু ছিল, লেবুর রস ও গরম জল 1 গ্লাস তাহাকে খাইতে দিলাম। ঘণ্টাখানেক পরেই সে সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল। শুনিলাম তার বাড়ি পাটনা। গালার চাষ করিবার উদ্দেশ্যে সে অঞ্চলে কুলের জঙ্গলের অনুসন্ধান করিয়া পূর্ণিয়া হইতে রওনা হইয়াছে আজ 2 দিন পূর্বে। তারপর দুপুরের সময় আমাদের মহলে ঢুকিয়াছে এবং একটু পরেই দিগ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে। কারণ এরকম একঘেয়ে একই ধরনের গাছে ভরা জঙ্গলে দিক ভুল করা খুব সোজা, বিশেষত বিদেশি লোকের পক্ষে। কালকার ভীষণ উত্তাপে ও গরম পশ্চিমা বাতাসের দমকার মধ্যে সারা বৈকাল ঘুরিয়াছে, কোথাও এক ফোঁটা জল পায় নাই, একটা মানুষের সঙ্গেও দেখা হয় নাই। রাত্রে অবসন্ন অবস্থায় এক গাছের তলায় শুইয়াছিল। আজ সকাল হইতে আবার ঘোরা শুরু করিয়াছে। মাথা ঠান্ডা রাখিয়া সূর্য দেখিয়া দিক নির্ণয় করা হয়তো তার পক্ষে খুব কঠিন হইত না, অন্তত পূর্ণিয়া ফিরিয়া যাইতে সে পারিত। কিন্তু ভয়ে দিশেহারা হইয়া একবার এদিক একবার ওদিক ছুটোছুটি করিয়াছে আজ সারা দুপুর। তারপর খুব চিৎকার করিয়া লোক ডাকিবার চেষ্টা করিয়াছে। কোথায় লোক? ফুলকিয়া বৈহারের কুলের জঙ্গলের যেদিকে, সেদিকে হইতে লবটুলিয়া পর্যন্ত 10-12 বর্গ মাইল ব্যাপী বন প্রান্তর সম্পূর্ণ জনমানব শূন্য। সুতরাং আশ্চর্যের বিষয় নয় যে তাহার চিৎকার কেহ শোনে নাই। আর তাহারও আতঙ্ক হইবার কারণ, সে ভাবিয়াছিল তাহাকে জঙ্গলের মধ্যে জিন পড়িতে পাইয়াছে, মারিয়া না ফেলিয়া ছাড়িবে না। তাহার গায়ে একটা জামা ছিল, সে আজ অসহ্য পিপাসায় দুপুরের পরে এমন গা জ্বলুনি শুরু করিয়াছিল যে জামাটা খুলিয়া কোথায় ফেলিয়া দিয়াছে। এই অবস্থায় দৈবক্রমে আমাদের কাছারির হনুমানের ধ্বজার লাল নিশানটা দূর হইতে তাহার চোখে না পড়িলে লোকটা আজ বেঘোরে মারা পড়িত। একদিন এই ঘোর উত্তাপ ও জলকষ্টের দিনে ঠিক দুপুরবেলা সংবাদ পাইলাম নৈশত্য কোণে মাইলখানেক দূরের জঙ্গলে ভয়ানক আগুন লাগিয়াছে এবং আগুন কাছারির দিকে অগ্রসর হইয়া আসিতেছে। সবাই মিলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া দেখিলাম প্রচুর ধূমের সঙ্গে রাঙা অগ্নিশিখা লক লক করিয়া বহু দূর আকাশে উঠিতেছে। সেদিন আবার দারুণ পশ্চিমে বাতাস। লম্বা লম্বা ঘাস ও বন ঝাউয়ের জঙ্গলে সূর্যর তাপে অর্ধশুষ্ক হইয়া বারুদের মতন হইয়া আছে। এক এক স্ফুলিঙ্গ পড়িয়া মাত্র গোটা ঝাড় জ্বলিয়া উঠিতেছে। সেদিকে যত দূর দৃষ্টি যায় ঘন নীল বর্ণ ধূম রাশি ও অগ্নিশিখা।
আর চটপট শব্দ। ঝড়ের মুখে পশ্চিম হইতে পূর্ব দিকে বাঁকা আগুনের শিখা ঠিক যেন ডাক গাড়ির বেগে ছুটিয়া আসিতেছে আমাদের কয়খানা ঘরের বাংলোর দিকেই। সকলেরই মুখ শুকাইয়া গেল। এখানে থাকিলে আপাতত তো বেড়া আগুনে ঝলসাইয়া মরিতে হয়, দাবানল তো আসিয়া পড়িল। ভাবিবার সময় নাই। কাছারির দরকারি কাগজপত্র, তহবিলের টাকা, সরকারি দলিল, ম্যাপ সর্বস্ব মজুদ। এবাদে আমাদের নিজেদের ব্যক্তিগত জিনিস যার যার তো আছেই। এসব তো যায়। সিপাহীরা শুষ্ক মুখে ভীত কণ্ঠে বলিল, আগে তো আগাইল হুজুর। বলিল, সব জিনিস বার করো, সরকারি তহবিল ও কাগজপত্র আগে। জন কত লোক লাগিয়া গেল আগুন ও কাছারির মধ্যে যে জঙ্গল পড়ে তাহারই যতটা পারা যায় কাটিয়া পরিষ্কার করিতে। জঙ্গলের মধ্যে বাথান হইতে আগুন দেখিয়া বাথানওয়ালা চোরির প্রজা ২-১০ জন ছুটিয়া আসিল কাছারির রক্ষা করিতে। কারণ পশ্চিমা বাতাসের বেগ দেখিয়া তাহারাও বুঝিতে পারিয়াছে কাছারির আজ ঘোর বিপদ। কি অদ্ভুত দৃশ্য! জঙ্গল ভাঙিয়া ছাড়িয়া ছুটিয়া পশ্চিম হইতে পূর্ব দিকে নীল গাইয়ের দল প্রাণ ভয়ে দৌড়াইতেছে, শৃগাল দৌড়াইতেছে, কান উঁচু করিয়া খরগোশ দৌড়াইতেছে, একদল বন্য শিকড় অন্য তো ছানা পোনা লইয়া কাছারির উঠানে দিয়াই দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থায় ছুটিয়া গেল অন্য জঙ্গলের দিকে। ও অঞ্চলে বাথান হইতে পোষা মহিষের দল ছাড়া পাইয়া প্রাণপণে ছুটিতেছে। এক ঝাঁক বন টিয়া মাথার উপর দিয়া শোঁ শোঁ করিয়া উড়িয়া পালাইল। পেছনে পেছনে একটা বড় ঝাঁক লাল হাঁস, আবার এক ঝাঁক বন টিয়া, গতা কতক সিন্নি। রামবিরিজ সিং চাকলাদার অবাক হইয়া উঠিল। পানি কাহা নেইছে? আরে লাল হাঁস কা জেরা কাহা সে আয়া? ভাই রাম লগন। গোষ্ঠ মোহরি বিরক্ত হইয়া বলিল, আহ বাবু রাখ, এখন প্রাণ নিয়ে টানাটানি। লাল হাঁস কোথা থেকে এলো, আর তার কৈফিয়তেরই বা কি দরকার? আগুন ২০ মিনিটের মধ্যেই আসিয়া পড়িল। তারপরে ১০-১৫ জন মিলিয়া প্রায় ঘণ্টাখানেক আগুনের সঙ্গে সে কি যুদ্ধ! জল কোথাও নাই। আধ কাছা গাছের ডাল ও বালি একমাত্র তখন অস্ত্র। সকলেরই মুখ চোখ আগুনের ও রৌদ্রের তাপে দৈত্যের মতন বিভীষণ হইয়া উঠিয়াছে। সর্বাঙ্গে ছাই ও কালি, হাতে শিরা ফুলিয়া উঠিয়াছে, অনেকেরই গায়ে হাতে ফোসকা। এদিকে কাছারির সব জিনিসপত্র, বাক্স, খাট, দেরাজ, আলমারি তখনও টানা টানা করিয়া বাহির করিয়া বিশৃঙ্খল ভাবে উঠোনে ফেলা হইতেছে। কোথাকার জিনিস যে কোথায় গেল কে তার ঠিকানা রাখে? মুহুরী বাবুকে বলিলাম, ক্যাশ আপনার জিম্মায় রাখুন, আর দলিলের বাক্সটা। কাছারির উঠান ও পরিষ্কৃত স্থানে বাধা পাইয়া আগুনের স্রোত উত্তর ও দক্ষিণ বহিয়া নিমেষের মধ্যে পূর্ব মুখে ছুটিল। কাছারিটা কোনো ক্রমে রক্ষা পাইয়া গেল এ যাত্রায়। জিনিসপত্র আবার ঘরে তোলা হইল, কিন্তু বহু দূরে পূর্বাকাশ লাল করিয়া, লাল জিহ্বা প্রলয়ঙ্করী অগ্নিশিখা সারা রাত্রি ধরিয়া জ্বলিতে জ্বলিতে সকলের দিকে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমানায় গিয়ে পৌঁছল। ২-৩ দিন পর খবর পাওয়া গেল কারো ও কুশি নদীর তীরবর্তী কর্দমে ৮-১০টা বন্য মহিষ, ২টো চিতাবাঘ, কয়েকটি নীলগাই হাবড়ে পড়িয়া পুতিয়া রহিয়াছে। ইহারা আগুন দেখিয়া মোহনপুরা জঙ্গল হইতে প্রাণ ভয়ে নদী ধার দিয়া ছুটিয়া হাবড়ে পড়িয়া গিয়াছে। যদিও রিজার্ভ ফরেস্ট হইতে কুশি ও কারো নদী প্রায় ৮-৯ মাইল দূরে। আজ তবে এতটুকুই। খুব শীঘ্রই আসছি এর পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু পরিজনদের সাথে লিংক শেয়ার করতে ভুলবেন না। আজ তবে চলি।
টাটা।